আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর 20তম পর্বে। আপনারা যারা পূর্ববর্তী পর্বগুলো মিস করে গেছেন, আমাদের প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন। আমার এই গল্পগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। সিদ্দিক সাহেবকে আজ একটু বিমর্ষ দেখাচ্ছে। কোনো কারণে তিনি চিন্তিত এবং বিরক্ত হলে তার মুখে ঘন ঘন থুতু ওঠে। এখন তাই উঠছে। তিনি চারদিকে থুতু ছিটাচ্ছেন। সরকারি দলের নমিনেশন তিনি পাবেন, এই নিয়ে তার কোনো চিন্তা নেই। 1 লাখ টাকার চাঁদা দেওয়া ছাড়াও অন্য এক কায়দায় বিশেষ একজনকে 1,80,000 টাকা নগদ দেয়া হয়েছে। তিনি হিসেবি লোক, পুরোপুরি নিশ্চিত না হলে এতগুলি টাকা বের করতেন না। সমস্যা এখানে নয়, সমস্যা ভিন্ন জায়গায়। সরকারি দল মানেই বেশিরভাগ লোকের অপছন্দের দল। এই দেশের মানুষের সাইকোলজি হচ্ছে ক্ষমতায় যে আছে তার বিপক্ষে কথা বলা। যতদিন পর্যন্ত তুমি ক্ষমতায় নেই ততদিন পর্যন্ত তুমি ভালো। যে মুহূর্ত ক্ষমতায় চলে গেলে সেই মুহূর্ত থেকে তুমি খারাপ। তোমার বিরুদ্ধে জ্বালাও পোড়াও আন্দোলন, বড় বড় বক্তৃতা। সরকারি দলে থাকা বুদ্ধিমানের কাজ হবে কিনা এটাই সিদ্দিক সাহেব বুঝতে পারছে না। চালে ভুল হলে মুশকিল। রাজনীতিতে প্রতিটি চাল ভেবেচিন্তে দিতে হয় এবং ভবিষ্যতের কথা মনে রাখতে হয়। আওয়ামী লীগের একসময় রমরমা ছিল, কোথায় গেল সেই রমরমা? তবে কিছুই বলা যায় না, রমরমা ফিরেও আসতে পারে। কোনো রকম দলে না গিয়ে স্বতন্ত্র থেকে ইলেকশন করাই ভালো। তাহলে সব দলকেই বলা যায় আছি তোমাদের সাথে। তবে স্বতন্ত্র থেকে দাঁড়ালে ইলেকশনে জেতা কষ্টকর। প্রশাসনের সাহায্য দরকার। প্রশাসন শুধু শুধু সাহায্য করবে কেন? তাদের কি ঠেকা? এই ইলেকশন সিদ্দিক সাহেবের কাছে খুব সামান্য ব্যাপার, কিন্তু বড় কিছুতে যাওয়ার এটা হচ্ছে প্রথম সিঁড়ি। নামটা প্রথম ভাসতে হবে, মুখে মুখে ফিরতে হবে, খুন খারাপি হবে, হাঙ্গামা হবে, খবরের কাগজে লেখালেখি হবে। তখন সবাই বুঝবে এই কনস্টিটিউয়েন্সি একটা জটিল জায়গা। সিদ্দিক সাহেব সেই জটিল জায়গা পানি করে দিয়েছেন। তার চেহারা এবং কার্যকলাপে বোঝা যাওয়া চায় যে তিনি মহা ধুরন্ধর এবং মহা কঠিন ব্যক্তি। আগেকার অবস্থা এখন নেই। হ্যাঁ হ্যাঁ করে ভোটারের সামনে হাত কসলালে হবে না। হাত কসলান ক্যান্ডিডেটের দিন ফুরিয়েছে। এখনকার ভোটাররা শক্তের ভক্ত। শুধু ভোটাররা না, সবাই এখন শক্তের ভক্ত। সিদ্দিক সাহেব বসে আছেন তার বসার ঘরে। তার সামনে একগাদা পোস্টার, ছাপান নয়, আর্টিস্ট এনে লেখানো হয়েছে। নগর কমিটির পোস্টার। নগর কমিটি তিনি কিছুদিন হলো করেছেন। সরকারি এই কমিটিতে তিনি নেই, কাজ করেছেন উপদেষ্টা হিসেবে। যদিও সমস্ত কিছুই তার করা। পোস্টারগুলিতে নানা ধরনের বক্তব্য। এই নগর আপনার, একে সুন্দর রাখুন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। নগর কমিটি। আপনার আশেপাশে কি অসামাজিক কার্যকলাপ হয়? অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা সামাজিক দায়িত্ব। নগর কমিটি। আপনার আশেপাশে কি বখাটে ছেলেপুলেরা আড্ডা দেয়, নেশা করে? নগর কমিটিতে খবর দিন। নগর কমিটি। হিরোইন, মদ, গাঁজা আপনার শত্রু। যারা এসবের ব্যবসা করে তারাও আপনার শত্রু নির্মূল করুন। নগর কমিটি। ধূমপান মানে বিষপান। পয়সা খরচ করে কেন বিষপান করছেন? ধূমমুক্ত নগর সৃষ্টি করুন। নগর কমিটি। প্রায় 100-র মতো পোস্টার, লাল কাগজে ঘন কালো রঙে লেখা। আর্টিস্ট ছোকরা লিখেছে ভালো। জায়গায় জায়গায় পোস্টার পড়লে দেখতে ভালোই লাগবে। সামনের সপ্তাহে তিনি শিশু নিকেতনের উদ্বোধন করতে মন ঠিক করেছিলেন। সেখানে একটা ঝামেলা বেঁধেছে। শিশু নিকেতনের চ্যাংরাগুলি উদ্বোধনের দিন কোনো কবিকে নাকি আনতে চায়। প্রস্তাবটা তার মন্দ লাগেনি। তিনি সভাপতি, কবি প্রধান অতিথি। এখন আবার বাতাসে অন্যরকম কথা ভাসছে। শিশু নিকেতনের সেক্রেটারি নাকি সভাপতি, কবি শামসুর রহমান প্রধান অতিথি, সওগাত পত্রিকার নাসিরুদ্দিন সাহেব বিশেষ অতিথি। সিদ্দিক সাহেবের মেজাজ খারাপ হওয়ার মূল কারণ এটা। ওরা করতে চাইলে করুক, তার কোনো আপত্তি নেই, কিন্তু ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। তার ধারণা এর পেছনে নুরুদ্দিনের হাত আছে। নুরুদ্দিন তার সঙ্গে কন্টেস্ট করছে। তার পেছনে আছে আওয়ামী লীগ। নুরুদ্দিন খুবই ঘুঘু লোক, পুরানো আওয়ামী লীগার। শেখ সাহেবের মৃত্যুর পরপর অবশেষে আওয়ামী লীগের সম্পর্কে অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে, যার একটা হচ্ছে 23টা লিস্ট দেয়া হয়ে গিয়েছিল ইন্ডিয়ার কাছে। আল্লাহ পাকের দয়ায় রক্ষা পেয়েছে। জিয়াউর রহমান সাহেবের সময় নুরুদ্দিন কঠিন বিএনপি হয়ে যায়। তাতে তার আওয়ামী লীগে আবার ফিরে যাওয়াতে কোনো অসুবিধা হয়নি। ঘুঘু লোক বলেই এটা সম্ভব হয়েছে। এই জাতীয় লোকদের সম্পর্কে সাবধান থাকা ভালো। সিদ্দিক সাহেব যথেষ্ট সাবধান।
তবুও অস্বস্তি লেগেই থাকে। সিদ্দিক সাহেব শিশু নিকেতনের সেক্রেটারিকে আসতে বলেছেন, ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার করে নিতে চান। বেটাকে আসতে বলা হয়েছে 4টার সময়, এখন বাজে 5টা, এখনও আসছে না। সিদ্দিক সাহেবের মেজাজ ক্রমেই খারাপ হচ্ছে। সেক্রেটারি ঢুকলো 5টা 25-এ, মুখে তেলতেলে হাসি, পরনে নকশাদার পাঞ্জাবি, পাতলা গোফের জন্য চেহারাটাই কেমন ধূর্ত ধূর্ত হয়ে গেছে। লোকটির নাম মনোয়ার হোসেন, তবে সবাই ডাকে মনু ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? মনোয়ার হোসেন অবাক হয়ে বলল, আপনি তো ডেকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, মনেই ছিল না, আরেকটু হলে চলে যেতাম। ভাগ্যিস এসেছ। হাজার ঝামেলা নিয়ে থাকি, কিছু মনে থাকে না। বসো বসো। মনোয়ার হোসেন বসলো। তার মুখের হাসি আরও বিস্তৃত হলো। তোমাদের শিশু নিকেতন সম্পর্কে জানার জন্য ডাকলাম। কতদূর কি করলে? হাঁটি হাঁটি পাপা অবস্থা স্যার, তবে একটা ঘর পাওয়া গেছে, এটা একটা বড় উপকার হয়েছে। ঘর কোথায় পেলে? নুরুদ্দিন সাহেব দিয়েছেন। কিছু ফার্নিচারও পাওয়া গেছে। আপনাদের 10 জনের সাহায্য ছাড়া তো স্যার হবে না, 10-এর লাঠি 1-এর বোঝা। সিদ্দিক সাহেব শুকনো গলায় বললেন, তা তো বটেই। আপাতত ছবি আঁকা, নাচ আর গান শেখানো হবে। একটা শিশু লাইব্রেরি থাকবে। শিশুদের জন্য হাতে লেখা দেয়াল পত্রিকা বের হবে। পত্রিকার নাম স্যার অনির্বাণ। ভালো, খুবই ভালো। অনির্বাণ প্রথম সংখ্যায় স্যার আপনাকে একটা বাণী দিতে হবে। না বললে হবে না স্যার। উদ্বোধনের কি ব্যবস্থা করলে? এখনো ফাইনাল কিছু হয়নি। শামসুর রহমান সাহেব প্রধান অতিথি, এটা শুধু ফাইনাল হয়েছে। ভালো ভালো, খুবই ভালো। আপনাকে স্যার উদ্বোধনের দিন থাকতে হবে। থাকবো, নিশ্চয়ই থাকবো। কেন থাকবো না? মনোয়ার হোসেন চা বিস্কিট খেয়ে বিদায় হলো। সিদ্দিক সাহেব দীর্ঘ সময় চুপ করে বসে রইলেন। ঝামেলা বাড়ছে। এত সব ঝামেলা সহ্য করা কঠিন। ব্যবসার ঝামেলা, জমি জমার ঝামেলা, প্রতিষ্ঠার ঝামেলা। একটা পরিত্যক্ত সম্পত্তি তিনি কিনেছেন, কিন্তু দখল পাচ্ছেন না। 4তলা বিল্ডিং, ভালো জায়গায়, গ্রিন রোডে। দখল না পেলে লাভ কি? আসল মালিকের কাছ থেকেই কেনা। বলাই বাহুল্য জলের দামে কেনা। কত দামে কেনা সেটা বড় কথা নয়। কাগজপত্র ঠিক আছে, এটাই বড় কথা। কাগজপত্র থেকেও লাভ হচ্ছে না। বাড়িতেও ছোটোখাটো অশান্তি লেগে আছে, মন টেকে না। তার স্ত্রী 10 বছর আগে হঠাৎ করে মোটা হতে শুরু করেছিলেন। এখন মৈনাক পর্বত, 2 হাত দিয়ে বের পাওয়া যায় না। গাড়িতে উঠলে গাড়ি খানিকটা ডেবে যায়। এক মেয়েও মায়ের পথ ধরেছে, বয়স 23। এর মধ্যেই হুলস্থুল কারবার। ছোট মেয়েটা এখনও ঠিক আছে, ভবিষ্যতে কি হবে কে জানে। সিদ্দিক সাহেব রাত 8টার দিকে বেরোলেন। তার মন মেজাজ খুব যখন খারাপ থাকে, তখন 11 নম্বর বাড়িতে কিছু সময় কাটান। মেয়ে 3টার সঙ্গে হালকা গল্প গুজব করেন, এর বেশি কিছু না। সেই সাহস তার নেই। মেয়ে 3টার বয়স তার বড় মেয়ের বয়সের চেয়েও কম। এদের নিয়ে অন্য কোনো চিন্তা কেমন যেন দানা বাঁধতে পারে না। তাছাড়া ভয়ও আছে, জানাজানি হয়ে যেতে পারে। কে জানে কিছুটা জানাজানি ইতিমধ্যেই হয়ে গেছে কিনা। বাকের বড় যন্ত্রণা করছিল। হাজতে যতদিন ছিল ভালো ছিল, এখন আবার ছাড়া পেয়েছে। 11 নম্বর বাড়ির প্রসঙ্গ তুলে তাকে বেইজ্জত করবে কিনা কে জানে। সম্ভাবনা আছে। নুরুদ্দিন এই সুযোগ ছাড়বে না। তার আগেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। জুবেদ আলী তাকে দেখে ছুটে এসে তালা দেয়া গেট খুলল। এই ব্যবস্থাটা সিদ্দিক সাহেবের খুব পছন্দ। গেট সবসময় তালাবদ্ধ থাকে। লোকজন আসছে যাচ্ছে, এইরকম কোনো ব্যাপার নেই। বাড়ির চেহারাও এরা পাল্টে ফেলেছে। চারদিকে ফুলের টব, রং বেরঙের পাতাবাহার, অর্কিড, মুগ্ধ হয়ে দেখতে হয়। পাড়ার মধ্যে এমন একটা সুন্দর বাড়ি দেখতে ভালো লাগে। আরও ভালো লাগে যখন মনে হয় এই বাড়িটা তার, বেনামিতে কেনা। জুবেদ আলী হাত কসলাতে কসলাতে বলল, বাড়িতে তো কেউ নাই। তাই নাকি? জি, কক্সবাজার গেছে। বৈশাখ মাসে কক্সবাজার? ভিড় কম থাকে, নিরিবিলি। আসেন বসেন, চা খান। না, চা খাবো না। আসবে কবে? তা তো জানি না। ইতালির 2 সাহেব আছে সাথে, বাংলাদেশ ঘুরতে আসছে। ও আচ্ছা আচ্ছা। সিদ্দিক সাহেবের বেশ মন খারাপ হয়ে গেল। সুন্দর সুন্দর মেয়েগুলিকে নিয়ে কোথাকার কোন বিদেশি ঘুরে বেড়াচ্ছে, অথচ তিনি নিজে গায়ে হাত রাখার মতো সাহস সঞ্চয় করতে পারেননি। কোনো মানে হয় না। সব দিকেই তার সাহস আছে, এই একটা দিকে শুধু সাহস হচ্ছে না। তার ধারণা মেয়েগুলি অতিরিক্ত সুন্দরী বলেই সাহস হয় না। তেমন সুন্দরী মেয়েদের সঙ্গে মেলামেশার সুযোগ তার হয়নি। আর এই 3টি মেয়ে দেখতে পরীর মতো। হারামজাদি বুড়ি এদের কোত্থেকে জোগাড় করেছে কে জানে। স্যার বসবেন না? না না, বসবো না। কোনোরকম ঝামেলা টামেলা আছে? জি না, শুধু বাকের মাঝে মধ্যে। কি করে সে? কিছু না, গেটের সামনে দাঁড়ায় থাকে, সিগারেট খায়, আফারা ভয় পায়। অন্য কিছু করে না? জি না।
বাকেরের সাথে কেউ আসে? জি না, উনি একা। আচ্ছা, আমি দেখব ব্যাপারটা। আম্মা বলছিল বাকেরে মাসে মাসে হাত খরচের টাকা কিছু দিবে কিনা, আপনার সঙ্গে আলাপ করতে বলছিল। হাত খরচ দিতে হবে না, এটা আমি দেখব। এ পাড়ার কেউ আসে এ বাড়িতে? জি না। কেউ কিছু জিজ্ঞেস করে? জি না। ঠিক আছে, তারা কবে কক্সবাজার থেকে আসবে কিছু জানো না? জি না। আসলেই খবর দিবে। আমি আমার টেলিফোন করতে বলবো। টেলিফোন এসেছে নাকি? টেলিফোন তো কবেই আসছে। সিদ্দিক সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। টেলিফোন এসেছে, অথচ টেলিফোনের খবর তাকে জানানো হয়নি, নাম্বার পর্যন্ত দেয়নি। এর মানে হচ্ছে এরা তাকে খুব মুরব্বি ধরছে না, তার চেয়েও অনেক বড় মুরব্বি এদের আছে। কে সেই বড় মুরব্বি? তিনি জলিল মিয়াকে ডেকে পাঠালেন। কাস্টমারের যন্ত্রণায় জলিল মিয়ার দম ফেলার ফোর্সত হয় না। এর মধ্যে কেউ ডেকে পাঠালে মেজাজ খিচড়ে যায়, মুখের ওপর বলতে ইচ্ছা করে, যা শালা ভাগ। চায়ের দোকানের মালিকের পক্ষে যা কখনো বলা সম্ভব নয়। জলিল মিয়া ক্যাশ অন্যজনকে বুঝিয়ে দোকান থেকে বেরোলো। তাকে দেখলে মনে হবে সিদ্দিক সাহেব ডেকে পাঠানোর সে আনন্দে আত্মহারা। স্যার ডাকছেন? কি খবর জলিল? জি, আপনাদের 10 জনের দোয়া। দোকান তো দেখি ভালোই চলছে, সবসময় দেখি কাস্টমার। আড্ডা দেবেন না কাস্টমার স্যার? চায়ের দোকানে আড্ডাই প্রধান। যেখানে যত বেশি আড্ডা হবে সেই দোকান তত তাড়াতাড়ি জমবে। জলিল মিয়া উসখুস করতে থাকে। মূল বিষয়টা জেনে চলে যেতে পারলে বাঁচা যায়। ক্যাশে যাকে বসিয়ে এসেছে সে বিরাট চোর। ইতিমধ্যেই টাকা পয়সা নিশ্চয়ই কিছু সরিয়েছে। জলিল মিয়া? জি স্যার। ওই যে তোমাদের দোকানের সামনের বাড়ি, 11 নম্বর বাড়ি, কিছু জানো তুমি? কি জানবো জনাব? না মানে এই পাড়ার লোকজন কারোর সঙ্গে এই বাড়ির যোগাযোগ আছে? কিছুই তো স্যার জানি না। আমার স্যার মাথায় ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ক্যাশে বসে নজর রাখতে হয় চারদিক। গতকাল স্যার রান্নাঘর থেকে ডালডার টিন চুরি গেল, 4 কেজি ডালডা। সিদ্দিক সাহেব অপ্রসন্ন মুখে বললেন, ঠিক আছে তুমি যাও। জলিল মিয়া ইতস্তত করতে লাগলো। কাউকে অপ্রসন্ন করে চলে যাবার মতো মনের জোর তার নেই। কিছু বলবে? জি না, তবে স্যার বাকের ভাই কিছু জানলে জানতে পারে। বাকের জানবে কেন? বাকেরের কি যোগাযোগ আছে? মনে হয় আছে। বাকের এখন কোথায় জানো? জি না। শুনেছি তার ভাইয়ের বাসায় থাকে না? আমি বলতে পারি না স্যার, নিজের দোকানের যন্ত্রণায় অস্থির। চোখের সামনে থেকে ডালডার টিন নিয়ে গেল। 5 কেজি ডালডা ছিল। একটু আগে তো বললে 4 কেজি। জলিল মিয়া হকচকিয়ে গেল। ঠিক আছে তুমি যাও। বাকের ভাইকে কিছু বলতে হবে স্যার? না, কিছু বলতে হবে না। জলিল মিয়া চিন্তিত মুখে বের হয়ে গেল। সবাইকে খুশি রাখা এই দুনিয়ায় বিরাট কঠিন কাজ, তবে খুশি রাখতেই হবে। কেউ বেজার হলে দোকানদারি করা যাবে না। স্যার, আমার নাম বাকের। চিনতে পারছি। কি ব্যাপার? মঙ্গলবার করে থানায় হাজিরা দিতে বলেছিলেন, তাই এলাম। আজ স্যার মঙ্গলবার। মাঝখানে তো বেশ কয়েকটা মঙ্গলবার চলে গেল। ঢাকার বাইরে ছিলাম স্যার, নেত্রকোনা গিয়েছিলাম। আপনাকে কি হায়ার করে নিয়ে গেল? কি বললেন বুঝলাম না। আগে মফস্বলের লোকজন ঢাকা থেকে ফুটবল প্লেয়ার হায়ার করে নিত, আজকাল মাস্তান হায়ার করে। মাস্তানি এখন মোটামুটি লাভজনক ব্যবসা। আমার ছোট বোনের বিয়ে হয়েছে নেত্রকোনা, দেখতে গিয়েছিলাম। ভবিষ্যতে ঢাকার বাইরে গেলে আমাদের ইনফর্ম করে যাবেন। জি আচ্ছা, এখন কি উঠবো? উঠুন, বসে থেকে কি করবেন? বাকের চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, একটা কথা স্যার, যদি কিছু মনে না করেন। বলে ফেলুন, কিছু মনে করব না। মাঝে মাঝে স্যার মন্ত্রীরা মাস্তান হায়ার করে নিজেদের জায়গা নিয়ে যান। গত ইলেকশনের সময় এই অধমকেও একজন নিয়েছিল। এই রকম কেস কেউ থানায় খবর দিয়ে তারপর যাব, নাকি সরাসরি চলে গিয়ে কাজকর্ম মিটিয়ে আপনাদের খবর দেব? ওসি সাহেব কিছু বললেন না। ওসি সাহেব বা পাশে বসার সেকেন্ড অফিসার উচ্চস্বরে হেসে উঠেই ওসি সাহেবের গম্ভীর মুখ দেখে হাসি কিলে ফেলল। বাকের বলল, স্যার তাহলে উঠি, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে। ওসি সাহেব কিছু বললেন না। সেকেন্ড অফিসার দ্বিতীয় দফায় হেসে ফেলে আবার গম্ভীর হয়ে গেলেন। ওসি সাহেব বললেন, থানা হাসি তামাশার জায়গা নয়, এটা মনে রেখে কাজকর্ম করলে ভালো হয়। বাকের থানা থেকে খুশি মনে বের হলো। বেশ ফুর্তি লাগছে, যদিও ফুর্তি লাগার তেমন কোনো কারণ নেই। তার থাকার জায়গায় এখনো ঠিক হয়নি। এক এক রাত এক এক জায়গায় কাটাচ্ছে। গত রাতে বড় ভাইয়ের বাসায় গিয়েছিল। বুক ধক ধক করছিল। যদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ দেখা হয়নি। কোথায় যেন গিয়েছে, রাত 10টার আগে ফিরবে না ভাবিছিল। তাকে দেখে ঠান্ডা গলায় বলল, তুমি যে, কি মনে করে? বাকের হক চকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, একটু রোগা রোগা লাগছে। আমার শরীর স্বাস্থ্য নিয়ে তোমাকে কনসার্ন হতে হবে না। কোনো কাজে এসেছো? ভাইজান কে আছেন? সে আছে কি নেই সেটা তুমি বাড়ি ঢুকবার আগে খোঁজ খবর করেছো।
আমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই শুনছিলাম। ভাবলাম দেখা করে যাই, হাজত থেকে ছাড়া পেয়েছি। সে তো 15 দিন আগেই ছাড়া পেয়েছ, 15 দিন পরে দেখা করতে এলে যে? ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা ভাবি যাই। দাঁড়াও। সেলিনা ভেতর থেকে মুখ বন্ধ খাম এনে দিল। গলার সুর আগের চেয়েও শীতল করে বলল, তোমার ভাই দিয়ে গেছে, নিয়ে তোমার ভাইকে ধন্য করো। এত রাগ করছেন কেন ভাবি? রাগ করছি না, রাগ করলে সংসার ছেড়ে অনেক আগেই চলে যেতাম। ঝুলে তো আছি, তুমি থাকো কোথায়? ঠিক নেই ভাবি, এক এক দিন এক এক জায়গায়। এক জায়গায় বেশি দিন থাকতে অসুবিধা হয় তাই না? লোকজন খোঁজ পেয়ে যায়। তা না ভাবি, চা খাবো যদি আপনার অসুবিধা না হয়। ফরিদা চায়ের কথা বলতে গেল, এই ফাঁকে বাকের খাম খুলে আনন্দে প্রায় লাফিয়ে উঠল। 1200 টাকা, সব চকচকে নোট। ভাইয়ের কাছ থেকে সে মাঝে মাঝে এইরকম পায়, তবে ব্যাপারটা খুবই অনিয়মিত। খুবই অবাক কাণ্ড, ফরিদা নিজেই চায়ের কাপ নিয়ে ঢুকলো। পিরিচের এক কোনায় এক টুকরো ঠান্ডা কেক। দীর্ঘদিন ফ্রিজে ছিল, আজ গতি হতে যাচ্ছে। তোমার ভাইয়ের কথা শুনেছ বোধহয়? জি না, কি ঝামেলা? চাকরি নিয়ে ঝামেলা হচ্ছে। বলেন কি, কে ঝামেলা করছে? নাম ধাম দেন, বডি ফেলে দেব। বাজে কথা একদম বলবে না। বডি ফেলে দেবে মানে? কার বডি তুমি ফেলে দেবে? চা খেতে চেয়েছো, চা খাও, চা খেয়ে বিদায় হও। বড় বড় কথা, বডি ফেলে দেব। বাকের নিঃশব্দে চা শেষ করে উঠে এলো। মেজাজ খুব খারাপ করা উচিত ছিল, কিন্তু করতে পারেনি, কারণ পকেটে এতগুলি টাকা। তাছাড়া ভাই ভাবি এ দুজনের উপর সে রাগ করতে পারে না। আজও একবার যাবে বলে ঠিক করলো। চাকরির ঝামেলা মানে কি ঝামেলা জানতে ইচ্ছে করছে, তবে খোঁজ খবর নিয়ে যেতে হবে। ভাই থাকলে যাবার প্রশ্ন ওঠে না। বাকের জলিল মিয়া স্টলের সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালো। জলিল মিয়া গ্যাস সামলাতে ব্যস্ত, তার দম ফেলার সময় নেই। তবু বাকের দিকে তাকিয়ে দাঁত বের করে দিল, চা খাইয়া যান বাকের ভাই। বাকের উত্তর না দিয়ে হাঁটতে শুরু করলো। রং বেরঙের নানান পোস্টার চোখে পড়ছে। মহানগর কমিটি, এই বস্তুটি কি কে জানে। পাড়ায় অনেক কিছুই হচ্ছে, সে খবর রাখে না। ইয়াদের কাছ থেকে ভেতরের খবর কিছু নেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে দেখাই হচ্ছে না। যে কবার গিয়েছে ইয়াদের বউ মুখ কালো করে বলেছে উনি বাসায় নাই। মিথ্যা কথা বলছে না তো? না, মিথ্যা কেন বলবে? বাকের অন্যমনস্ক হয়ে পড়ল। তখনই চোখে পড়ল ইয়াদ মাথা নিচু করে হন হন করে যাচ্ছে। বগলে একটা দুধের টিন, চোখে চশমা। বেটা চশমা নিল কবে? ওই শালা, ওই ইয়াদ। ইয়াদ থমকে দাঁড়ালো, বাকের এগিয়ে গেল। দেখাই পাওয়া যায় না। ব্যাপার কি? 4 দিন গেলাম। দারুণ ব্যস্ত। কেমন আছিস রে দোস্ত? ভালোই আছি, আয় চা খাই। আজ না দোস্ত, বাসায় দুধ নেই, দুধ নিয়ে যাচ্ছি। দেরি হলে বউ মাইন্ড করবে। দুধ বউয়ের কাছে দিয়ে আয়, তাহলে তার মাইন্ড করবে না। নামিয়ে দিয়ে ফুট করে চলে আসবে। আজ বাদ দে দোস্ত, এক জায়গায় যেতে হবে। আমার বড় শালীর ছেলের জন্মদিন, না গেলে খুব মাইন্ড করবে। গাড়ি পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস না হয় আমার সঙ্গে এসে গাড়ি দেখে যা। ডাইহার্টসু গাড়ি। বাকের উল্টো দিকে হাঁটা ধরলো। মেজাজ খুব খারাপ হওয়ার আগেই সরে যাওয়া ভালো। মুনাদের বাসায় কি একবার যাওয়া যায়? সকালে অবশ্যই একবার দেখা হয়েছে, তাতে কি? রুগী আছে, একজন খোঁজখবর করা দরকার। মুনা রাগ নাও করতে পারে। সবসময় যে তাকে দেখলেই মুনা রেগে যায় তাও তো না। মাঝে মাঝে খুবই ভালো ব্যবহার করে। যেমন আজ সকালে বাকের ঘরে ঢোকা মাত্র মুনা বলল, বাকের ভাই চা খাবেন? বিস্মিত বাকের বলল, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, ফ্লাক্স দিচ্ছি, ফ্লাক্স ভর্তি করে দোকান থেকে চা নিয়ে আসুন। ঘরে চা নেই, চিনি নেই, দুধ নেই, বিশ্রী অবস্থা। সকাল থেকে চা না খেয়ে আছি। বাকের ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে এলো, সেই সঙ্গে হাফ কেজি চা, 2 কেজি চিনি এবং একটা কনডেন্স মিল্ক। বাকের ভেবেছিল সঙ্গের জিনিসগুলি দেখে মুনা রাগ করবে, তা সে করেনি। হাসি মুখে বলেছে, থ্যাঙ্কস। মুনার কাছে যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। 2 মেয়ে মানুষ একা আছে, এই কারণেই তো যাওয়া দরকার। রাগ করলেই বা কি, তার একটা দায়িত্ব আছে না? বাকের লম্বা লম্বা পা ফেলতে লাগলো। আকাশ ঘোলাটে, বৈশাখ মাস শুরু হয়েছে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। বছরের প্রথম কালবৈশাখী। ভালো, খুবই ভালো। ঝড় বৃষ্টি হোক। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হওয়া দরকার, তা না হলে সব নেতা মেরে যায়, লাইফ হেল হয়ে যায়। বাকেরের গুনগুন করে একটা সুর উঠাবার চেষ্টা করছে। গানের কথাগুলি হচ্ছে, ইয়ে হে আখেরি জামানা। আখেরি শব্দটার উপর লম্বা টান আছে। আখেরি দিয়ে গলা ভেঙে ফেলতে হয়। টানটা ভালোই আসছে, গলা ভাঙাটা আসছে না। তার গুনগুন করতে ভালো লাগছে। ইয়ে হে আখেরি জামানা, এটা হচ্ছে শেষ সময়। হে প্রিয়তম, এই শেষ সময়ে তুমি আমাকে ফেলে চলে যেও না। অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও। খুব আধ্যাত্মিক গান।
ঝড় মাথায় করে মামুন জাহানারাদের বাসায় এসে উঠল। হুলস্থুলো কাণ্ড ঘটে যাচ্ছে। চোখের সামনে একটা ইলেকট্রিসিটির পিলার ভেঙে পড়ল। এত হালকা ধরনের পিলার বানায় আজকাল। ধক করে আগুন বের হয়ে বিকট শব্দ। তার প্রায় সঙ্গে সঙ্গে জাহানারাদের বাড়ির সামনের কাঁঠাল গাছের একটা ডাল ভেঙে টিনের চালে পড়ল। আগের বাড়ির চেয়েও বিকট শব্দ হলো। তারপরে শুরু হলো শিলাবৃষ্টি। গত 5 বছরে ঢাকা শহরে এরকম শিল পড়েনি। জাহানারাদের ঘরের দরজা জানালা সব বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করার পর ভেতর থেকে জাহানারা ভীত গলা শোনা গেল। কে? আমি মামুন। বিস্মিত জাহানারা দরজা খুলতে খুলতে বলল, আপনি এখানে কি করছেন? আসবার আর সময় পেলেন না? এরকম ঝড় হবে বুঝতে পারেনি। টর্নেডো কি না কে জানে। টর্নেডো নয়, কালবৈশাখী। ভেতরে আসুন, দরজা বন্ধ করে দেব। জাহানারাদের বাড়ির একটা অংশ টিনের চাল। শিলাবৃষ্টির কারণে প্রচণ্ড শব্দ হচ্ছে। একটা ঘরের জানালা খুলে গেছে, সেই জানালা আছড়ে পড়ছে বারবার। জাহানারা বলল, অন্ধকারে বসে থাকুন, আমি আগে ঘর সামলাই। মামুন কৈফিয়তের ভঙ্গিতে বিড়বিড় করে কি যেন বলল, শব্দের কারণে বোঝা গেল না। ভেতর থেকে জাহানারার মা চেঁচাচ্ছেন, কে এসেছে? কার সঙ্গে কথা বলছিস? জাহানারা জবাব না দিয়ে ভেতরে চলে গেল। মামুন এইরকম সময়ে চলে আসায় তার একটু লজ্জা করছে, আবার ভালোও লাগছে। ঘরে শুধু সে আর তার মা। অন্যরা ফুপুর বাসায় বেড়াতে গেছে, রাতে থেকে যাবে। এতক্ষণ ভয় করছিল, এখন ভয়টা কমেছে। জাহানারা কিছুক্ষণ পর আবার এসে ঢুকলো। হাসি মুখে বলল, আমাদের ছাদে প্রচুর শিল পড়েছে, শিল কুড়াবেন? মামুন অবাক হয়ে বলল, শিল কুড়াবো কেন? শিল কি আম নাকি? আমি শিল কুড়াতে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসুন তো। একা একা ভয় লাগছে। শিল দিয়ে কি করবেন? কিছু করব না, ছোটবেলায় কুড়াতাম, এখন আবার ইচ্ছে করছে। ঝড় কমুক। ঝড় কমেছে, শুধু বাতাস দিচ্ছে। আসুন তাড়াতাড়ি। এত অনুরোধ করতে পারবো না। মামুন উঠে দাঁড়ালো। আশ্চর্য কাণ্ড। উঠে দাঁড়ান মাত্র জাহানারা বলল, থাক, এমনি বলছিলাম, ঠাট্টা করছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে ঠাট্টা করতে ভালো লাগে। তাই নাকি? আমি অবশ্যই জানতাম না। আমি ভেবেছি আপনি বুঝি সত্যি আমাকে কি আপনার কচি খুকি বলে মনে হয়? না, তা না। তবে আমরা বড়রা অনেক সময় ছোটদের মতো আচরণ করি। তা অবশ্যই করি। এখন কি আপনি বড়দের মতো একটা আচরণ করবেন? আপনাকে একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে টেলিফোন করে খোঁজ নিয়ে আসবেন মীরারা ভালো আছে কিনা। মা চিন্তা করছেন। কোনো একটা দোকানে বা ফার্মেসিতে টেলিফোন পাবেন। নম্বরটা বলুন। খুব সহজ নম্বর, 442345। মনে থাকবে না? কাগজে লিখে দেব। মনে থাকবে। টেলিফোন করে আসুন, তারপর চা খাবেন, নাকি আজও ওই দিনের মতো ভাত খেতে চান? মামুন বিস্ময় বোধ করছে। জাহানারার কথা বলার ভঙ্গি তার স্বভাবের সঙ্গে মিশ খাচ্ছে না, বড় বেশি তরল গলায় কথা বলছে। আজ খাবার কিন্তু ওই দিনের চেয়েও খারাপ। ডিমের তরকারি এবং আলু ভাজা। খেতে পারবেন? পারবো। জাহানারা হেসে ফেলল। তার হাসিটা খুব সুন্দর। যার হাসি সুন্দর তার কান্না নাকি কুশ্রী। জাহানারা কাঁদলে কেমন দেখাবে কে জানে। জাহানারা বলল, এরকম মুখ গম্ভীর করে কি ভাবছেন? মামুন বলল, কিছু ভাবছি না। আপনার জন্য সামান্য একটা উপহার এনেছি, গল্পের বই, আপনার জন্মদিনের উপহার হিসেবে। জাহানারা অবাক হয়ে বলল, আজ আমার জন্মদিন? আপনাকে কে বলল? মীরা বলেছিল। গতবার যখন এসেছিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম। ওর কোনো কথা বিশ্বাস করবেন না, আজ হচ্ছে ওর জন্মদিন। ফুপু এই উপলক্ষে তাকে দাওয়াত করেছেন। গল্পের বইয়ে কি আপনি আমার নাম লিখেছেন? জি না। তাহলে এটা তাকেই দিন। এখন যান, টেলিফোন করে আসুন। নাম্বারটা মনে আছে? জি আছে, 442345। আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। মামুনের স্মৃতিশক্তি মনে হচ্ছে তেমন ভালো নয়। পানিতে ভিজে কাদায় মাখামাখি হয়ে সে যখন টেলিফোনের একটা ব্যবস্থা করলো, তখন দেখা গেল নম্বর মনে নেই। 23 এবং 45-এ গণ্ডগোল। কোনটা আগে কোনটা পেছনে কিছু মনে নেই। সব তালগোল পাকিয়ে গেছে। হাসিনার শরীরটা আজ অন্য দিনের চেয়ে অনেক ভালো। ঝড় বৃষ্টির সময় ছোটাছুটি করে দরজা জানালা বন্ধ করেছেন। অন্য সময় অল্প একটু হাঁটাহাঁটিতেই হাঁপ ধরে যেত। আজ তেমন হচ্ছে না, বরং অনেক দিন পর ঝড় বৃষ্টিটা তার ভালোই লাগছে। এখন আর তেমন ভালো লাগছে না। জাহানারা ছেলেটির সঙ্গে খুকিদের গলায় কথা বলছিল। কেন বলছিল? জাহানারা এরকম করে কখনো কথা বলে না। ছেলেটির সম্পর্কে তার মনে কি আছে তা পরিষ্কার জানা উচিত। জিজ্ঞেস করতে যেন কেমন বাধো লাগে। মীরা হলে এতক্ষণে হরবড় করে সব বলে ফেলতো। জাহানারা, বলো মা, ওই ছেলে চলে গেছে? আবার আসবে। টেলিফোনে মীরার খোঁজ নেবে, তারপর আসবে। ও, রাতে এখানে খাবে মা?
চট করে কিছু কি করা যায়? হাসিনা একবার ভাবলেন বলবেন রাতে খাবে কেন, তিনি তা বলতে পারলেন না। শীতল গলায় বললেন, দেখ কিছু আছে কিনা। রাতে খাবে বলে কি তুমি বিরক্ত হচ্ছ নাকি মা? না, বিরক্ত হব কেন? ঢাকা শহরে কি এই ছেলের কোনো আত্মীয় স্বজন আছে? কেন বলো তো? না, এমনি একটু খোঁজখবর করতাম। কিসের খোঁজখবর? হাসিনার জবাব দিলেন না। জাহানারা সহজ গলায় বলল, তুমি যা ভাবছো সেসব কিছু না মা, সেসব কিছু হলেই বা ক্ষতি কি? হাসিনা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল, অভিমান ছিল, বিষাদ ছিল এবং কিছু পরিমাণে মিনতিও ছিল। জাহানারা একটি নিঃশ্বাস ফেলল। হাসিনা নরম স্বরে বললেন, ছেলেটা ভালো, আমার পছন্দ হয়েছে। জাহানারা বলল, পছন্দ হলে কি করতে হবে? জাহানারার গলার স্বরে রাজ্যের বিরক্তি। হাসিনা অবাক হলেন, এরকম তো হবার কথা না। তার ধারণা জাহানারাও ছেলেটিকে পছন্দ করে। এই পছন্দ সাধারণ পছন্দের চেয়েও বেশি। তাহলে কি তার ধারণা ভুল? ভুল তো হবার কথা না। এইসব ব্যাপারে মারা সচরাচর ভুল করেন না, তিনিও করেননি। ছেলেটি যে কবার এসেছে জাহানারার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে কথা বলেছে কিশোরীদের তরল গলায়, শব্দ করে হেসেছে। এসব কিসের লক্ষণ তা তিনি জানেন। তাহলে জাহানারা এমন করছে কেন? অন্য কোনো গোপন রহস্য আছে কি? তার জানতে ইচ্ছে করে, তবে জানতে ইচ্ছে করলেও লাভ নেই। জাহানারা মুখ খুলবে না, মুখ তালাবদ্ধ করে রাখবে। 10টা কথা জিজ্ঞেস করলে একটা জবাব দেবে, সেই জবাব থেকে কিছু বোঝা যাবে না। হাসিনা ক্ষীণস্বরে বললেন, জাহানারা তুই আমার পাশে বসতো। জাহানারা সহজ গলায় বলল, পাশেই তো বসে আছি মা। হাসিনা পাশ ফিরিয়ে মেয়ের কোলে একটা হাত রাখলেন। কোমল স্বরে বললেন, ছেলেটাকে আমার খুব পছন্দ, ঠান্ডা ছেলে। আজকাল এরকম দেখা যায় না। আজকাল বুঝি ছেলেরা সব গরম হয়ে গেছে? তুই এমন রেগে যাচ্ছিস কেন রে মা? রেগে যাবার মতো কিছু বলেছি? ছেলেটাকে ভালো লেগেছে, এটা শুধু বললাম। এতে দোষের কি হলো? না, দোষের কিছু হয়নি। আমি রাগ করিনি। একজনকে ভালো বলবে তাতে আমি রাগ করব কেন? আমরা আগের কালের মানুষ, একালের কাণ্ড কারখানা কিছু বুঝি না রে মা। জাহানারা খানিকক্ষণ চুপ করে রইল। মার রোগ শীর্ণ হাতের উপর নিজের হাত রাখল। তারপর খুবই নিচু গলায় অস্পষ্ট স্বরে বলল, ছেলেটাকে নিয়ে তুমি যা ভাবতে শুরু করেছ তা না ভাবলেই ভালো হয় মা। মামুন সাহেবের বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যে বিয়ে হবে। হাসিনা তীক্ষ্ণ গলায় বললেন, কিছুদিনের মধ্যে বিয়ে হবে? তাহলে এইখানে এসে বসে থাকে কেন? এটা কি ধরনের ভদ্রতা? বিয়ে হচ্ছে বলে সে এ বাড়িতে আসবে না এমন তো কোনো কথা নেই মা। হাসিনার চোখে পানি এসে গেল। তিনি সেই পানি লুকোবার কোনো চেষ্টা করলেন না। তিনি ভেবেই নিয়েছিলেন জাহানারার সঙ্গে এই ছেলেটির বিয়ে হবে, সংসারের ভিত পাকা হবে। জাহানারা বলল, চা খাবে নাকি মা? না। শরীর খারাপ লাগছে? তুমি এমন ভেঙে পড়েছ কেন? এই ছেলে ছাড়া কি দেশে ছেলে নেই? মেয়ের বিয়ে দিতে চাও দেবে? আমি তো কখনো না বলিনি। একদিন শাড়ি গয়না পরে বরের বাড়িতেই চলে যাব, তখন হায় হায় করবে। হাসিনা জবাব দিলেন না। মেয়ের কোল থেকে হাত সরিয়ে নিয়ে পাশ ফিরলেন। জাহানারা মুখের দিকে তাকিয়ে থাকতে এখন আর ইচ্ছে করছে না। জাহানারা রান্নাঘরে চলে গেল। রান্না করতে ইচ্ছে করছে না, তবু করতে হবে, এর থেকে মুক্তি নেই। মার জন্য তার বেশ খারাপ লাগছে। এই মহিলার ভাগ্যটাই এরকম। দুদিন পর পর শুধু আশাভঙ্গ হয়। বছর 2 আগে একবার হলো। চমৎকার ছেলে, ফর্সা, লম্বা, হাসিখুশি। এমন একটা ছেলে যে দেখলেই পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে। বিয়ের সব ঠিকঠাক। ছেলের এক মামা পাথর বসানো একটা আংটি দিয়ে জাহানারার মুখ দেখে গেল। বিয়ের দিন তারিখ হলো 27 কার্তিক। বিয়েটা হলো না। কেন হলো না সে এক রহস্য। তারা হঠাৎ জানালো একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বলল না। কি লজ্জা, কি অপমান। লাল পাথর বসানো আংটি জাহানারা খুলে ট্রাঙ্কের নিচে লুকিয়ে রাখলো। একবার ভেবেছিল নর্দমায় ফেলে দেবে, ফেলতে পারেনি। আংটিটা হাতে নিলেই ফর্সা, লম্বা, কোকড়ানো চুলের ছেলেটির ছবি মনে আসে। শত অপমানের মধ্যেও কেন জানি ভালো লাগে। কতদিন কত জনের সঙ্গে দেখা হয়, এই ছেলেটির সঙ্গে কখনো দেখা হয় না। জাহানারা ঠিক করে রেখেছে যদি কখনো দেখা হয় সে হাসি মুখে এগিয়ে যাবে, খুব পরিচিত ভঙ্গিতে বলবে, কি কেমন আছেন, চিনতে পারছেন আমাকে? জাহানারা কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। তার ঠিক তখন ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটল। বা পায়ের উপর কেতলি উল্টে পড়ল। কেতলি ভর্তি ফুটন্ত পানি হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ঝলসে গেল। জাহানারা কোনো শব্দ করল না, দাঁতের দাঁত চেপে কষ্ট সহ্য করল। রাতে প্রচণ্ড জ্বর এলো।
জ্বরের ঘোরে মনে হলো যেন লম্বা ফর্সা কোকড়ানো চুলের ছেলেটি তার পায়ের কাছে বসে আছে। বিরক্ত গলায় বলছে, তুমি এত অসাবধান কেন? পা সম্পূর্ণ ঝলসে গেছে, আর তুমি একজন ডাক্তার পর্যন্ত দেখালে না? এরকম ছেলে মানুষে করার কোনো অর্থ হয়? ইস, কি অবস্থা হয়েছে পায়ের। জাহানারা বলল, ছি, তুমি পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে হাত দিলে কি হয়? লজ্জা লাগে। এত লজ্জা লাগার দরকার নেই। জ্বরের ঘোরে সব কেমন এলোমেলো হয়ে যায়। ফর্সা লম্বা কোকড়ানো চুলের ছেলেটিকে একসময় মামুন বলে মনে হতে থাকে। জাহানারার বড় ভালো লাগে। তার বলতে ইচ্ছে করে, তুমি এত দূরে বসে আছো কেন? ব্যথায় মরে যাচ্ছি, আর তোমার একটু মায়া লাগছে না? আরও কাছে আসো, দেখো তো জ্বর আরও বাড়ল কি না। কপালে হাত দিলে এমন কোনো পাপ হবে না। দুর্ঘটনা শুরুতে যত সামান্য মনে হয়েছিল, দেখা গেল তা মোটেও সামান্য নয়। পা ফুলে উঠল, দুদিনের মাথায় ঘা বিষিয়ে গেল। তৃতীয় দিনের দিন ভর্তি করতে হলো হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা ঘা দেখে চমকে উঠলেন। এক রাতে আধো ঘুম আধো জাগরণের মধ্যে জাহানারা শুনল বুড়ো মতো একজন ডাক্তার বলছেন, আর একটা দিন দেখব, তারপর এম্পোর্ট করে ফেলবো। গ্যাংগ্রিনের সূচনা। জাহানারা চেঁচিয়ে বলতে চাইল, দয়া করুন, আমার পা কাটবেন না। বলতে পারল না। তার কথা বলতে ইচ্ছা করছিল না। সমস্ত শরীরে ভয়াবহ ক্লান্তি। পায়ে কোনো ব্যথা নেই, মাথায় ভোঁতা যন্ত্রণা। সেই যন্ত্রণার ধরনটাও অদ্ভুত, তেমন যে নেশে লেগে যায়। মনে হয় থাকুক না, আর শুধু ঘুমোতে ইচ্ছে করে। শরীরের প্রতিটি কোষ আলাদা আলাদাভাবে ঘুমোতে চায়। 11 দিনের দিন জাহানারা পুরোপুরি জ্ঞান ফিরে এলো। তার বিছানার পাশে মামুন বসে আছে। ঘরে অনেক লোক। মা আছেন, মিরপুরের বড় খালা আছেন, বড় খালার ছেলে যে আর্মির অফিসার সেও আছে। জাহানারা বলল, আমার পা কেটে বাদ দিয়েছে তাই না? মামুন বলল, না। জাহানারার বিশ্বাস হলো না, অথচ বিশ্বাস না হবার কোনো কারণ নেই। ওই তো রোগা রোগা পায়ের পাতা দুটি দেখা যাচ্ছে। মামুন তার দিকে তাকিয়ে হাসছে। এত সুন্দর লাগছে কেন মামুনকে? কি সুন্দর তাকে লাগছে। সাদা পাঞ্জাবিতে তাকে এত সুন্দর লাগে। জাহানারা চোখ বন্ধ করলো, আবার ঘুম পাচ্ছে। ঘুমে তলিয়ে যাবার আগ মুহূর্তে শুনল মামুন বলছে, খালা, আর ভয় নেই, আপনারা বাসায় যান, বিশ্রাম করুন, আমি আছি। আহ, কি চমৎকার শব্দ, আমি আছি। আমি আছির মতো সুন্দর আর কোনো শব্দ কি বাংলা ভাষায় আছে? না, নেই। জাহানারা সুস্থ হবার 15 দিনের মাথায় মামুনের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। হাসিনা মেয়ের বিয়ে উপলক্ষ করে যতটা হইচই করবেন বলে ভেবে রেখেছিলেন, তার কিছুই করতে পারলেন না। একটা কমিউনিটি সেন্টার পর্যন্ত ভাড়া করা গেল না। আলো দিয়ে বাড়ি সাজানো হলো না। মেয়েকে নতুন এক সেট গয়নাও দিতে পারলেন না। তবু তার মনে কোনো অপূর্ণতা রইল না। দীর্ঘদিন পর গভীর আনন্দ বোধ করলেন। তার ভাড়া বাড়ির প্যালেস্তারা উঠা কুদর্শন একটা কোঠায় বাসর হবে। মেয়েরা ছুটোছুটি করে ঘর সাজাচ্ছে। এক ফাঁকে সেই ঘরও তিনি দেখে এলেন। অপূর্ব লাগলো, চোখ ভিজে উঠল। কি সুন্দর লাগছে জাহানারাকে। তার এই কালো মেয়ের মধ্যে এত রূপ কোথায় লুকিয়েছিল? নাকি তার এই মেয়ে রূপবতীই ছিল, শুধু তার চোখে পড়েনি? হাসিনার চোখ বারবার ভিজে উঠতে লাগলো। তার বড় বোন তার হাত ধরে মেয়ের সামনে থেকে তাকে সরিয়ে নিলেন। রাগী গলায় বললেন, আনন্দের দিনে এরকম কাঁদে কেউ? কাঁদতে কাঁদতে তুই দেখি চোখে ঘা করে ফেলবি। বাসরাতে ঘোর বর্ষণ, পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবার মতো বৃষ্টি। খুব আনন্দ করছে সবাই। পাড়ার মেয়েরা বৃষ্টিতে ভিজে হইচই করছে। এ ওকে ধরে কাদা পানিতে মাখামাখি করছে, অকারণে হাসছে। হাসিনা ঘর অন্ধকার করে একা একা তার ঘরে শুয়ে আছেন। সমস্ত দিনের উত্তেজনায় তার হাঁপানির টান প্রবল হয়েছে। খুব কষ্ট হচ্ছে। হোক কষ্ট, আরও কষ্ট হোক, শুধু মেয়েটা সুখী হোক। আজ রাত হোক তার জীবনের শ্রেষ্ঠতম রাত। হাসিনার কেন জানি গা ছমছম করতে লাগলো। মনে হচ্ছে অন্ধকার ঘরে কে যেন এসে ঢুকেছে, নিঃশব্দে হাঁটছে। উৎসবের দিনে মৃত আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হন, তাই নিয়ম। তারাই কি এসেছেন? জাহানারার বাবা তো আসবেই। কে বলবে এই মুহূর্তে এই ঘরেই হয়তো সে আছে? মেয়েকে দেখে ফিরে যাবার মুহূর্তে অসুস্থ স্ত্রীকে দেখতে এসেছে। হাসিনা কাতর গলায় বললেন, কে কে ওখানে? কোনো জবাব পাওয়া গেল না, কিন্তু হাসিনার মনে হলো কেউ একজন এসে যেন তার পাশে বসলো। শব্দহীন স্বরে বলল, আমি। চিনতে পারছো হাসু? পারছি, পারবো না কেন? অনেকদিন তো হয়ে গেল, ভয় হচ্ছিল হয়তো চিনতে পারবে না। হাসিনা ধরা গলায় বললেন, মেয়ের বিয়ে দিয়েছি, খুব ভালো করেছো। একা একা অনেক কষ্ট করলে হাসু। হাসিনা কাঁদতে কাঁদতে বললেন, তুমি পাশে ছিলে না, এটাই একমাত্র কষ্ট।
এছাড়া অন্য কোনো কষ্টই না। তুমি কেমন আছো? রাত বাড়ছে, ঝড় বৃষ্টির চমৎকার একটি রাত। মোনা লক্ষ্য করলো আজ সারাদিন বকুল মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। দুপুরে ভালো মতো খেলো না, খানিকটা মুখ দিয়েই উঠে পড়ল। মোনা বলল, কি হয়েছে রে? বকুল হাসি মুখে বলল, খিদে নেই, খিদে হলেই আবার খাবো। তুমি আজ অফিসে গেলে না আপা? আজ শুক্রবার, অফিস বন্ধ। ও আচ্ছা, আমার কিছু মনে থাকে না। বকুল উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, হাতে গল্পের বই। পাড়ায় পাবলিক লাইব্রেরি হয়েছে, বাবু তার মেম্বার, রোজ বই নিয়ে আসছে। 7-8 পাতা করে পড়ে বকুল সেসব বই ফেরত পাঠাচ্ছে, পড়তে ভালো লাগে না। অথচ আগে কোনো একটা বই হাতে পেলে শেষ না করে উঠতে পারতো না। আজও বই পড়তে ভালো লাগছে না, হাই উঠছে। বকুল বই নামিয়ে রাখলো। ঘুম ঘুম আসছে, অথচ ঘুমোতে ইচ্ছে করছে না। কারোর সঙ্গে গল্প করতে পারলে ভালো লাগতো, গল্প করার মানুষ নেই। ঘুমোচ্ছিস নাকি বকুল? বকুল বিছানায় উঠে বসলো। মোনা আপা গম্ভীর মুখে দরজা ধরে দাঁড়িয়ে। কিছু বলবে আপা? তোর কি হয়েছে বলতো? কি আর হবে, কিছু হয়নি। জহির কি রাগ করে চিঠিতে কিছু লিখেছে? না তো। বিশ্বাস না হলে তুমি চিঠি পড়ে দেখো আপা, এনে দেই, ড্রয়ারে আছে। না, এনে দিতে হবে না। তোর কি বাচ্চা কাচ্চা হবে? বল তো ঠিক করে। বকুল অবাক হয়ে বলল, বাচ্চা কাচ্চা হবে কি জন্যে? মোনা বিরক্ত গলায় বলল, যা জিজ্ঞাসা করেছি জবাব দে, হ্যাঁ বা না বল। না। নেত্রকোনায় যেতে ইচ্ছে করছে জহিরের কাছে? না। ইচ্ছে না করলেও যেতে তো হবে। সারা জীবন এখানে পড়ে থাকবি? তোর নিজের ঘর সংসার আছে না? কি করে যাই আপা, আমার তো শরীর খারাপ, মাথা ঠিক নেই। মাথা খুব ঠিক আছে, আজে বাজে জিনিস যে দেখি। এখন তো আর দেখছিস না, ওখানে গেলেই দেখব। তাহলে আবার চলে আসবি? আচ্ছা, তুমি যা বলো তাই। বকুল একটু আগে বন্ধ করা একটা বই আবার মেলে ধরলো, রাগে তার গা জ্বলে যাচ্ছে। আপা মাঝে মাঝে এমন সব কথা বলে যে মেজাজ খারাপ হয়ে যায়। মোনা বলল, একটা দিন ঠিক করে বাবুকে নিয়ে চলে যা। বাকের ভাইও সঙ্গে যাবে, নয়তো জহির রাগ করবে। কে জানো, হয়তো করেও বসেছে। রাগ না করলে এর মধ্যে এখানে একবার আসতো, রাগ করেনি। রাগ না করলেই তো ভালো। মামলায় হার হয়েছে, এই জন্য মন টন খারাপ। আরেকটা কি মামলা দিয়েছে, ওইটাতেও হারবে। কে বলল হারবে? আমার মনে হচ্ছে একবার হাঁটতে শুরু করলে শুধু হাঁটতেই হয়। তোকে বলল কে? কেউ বলেনি, আমি জানি। আপা, পান খেতে ইচ্ছে করছে, বাবুকে পাঠিয়ে একটা পান আনাও তো। ওই বাড়ি থেকে থেকে আমার পান খাওয়া অভ্যাস হয়ে গেছে। তুমিও একটা খাও আপা, ঠোঁট লাল হবে, দেখতে সুন্দর লাগবে। মোনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বের হলো। যতই দিন যাচ্ছে বকুলের ছেলে মানুষে ততই বাড়ছে। মানুষের বয়স বাড়ে, বকুলের বয়স কমছে, শরীরও খারাপ হচ্ছে। এই বয়সী মেয়েদের চোখে মুখে যে উজ্জ্বল আভা থাকে, বকুলের তা নেই। রাতে খেতে বসেও খানিকক্ষণ ভাত নাড়াচাড়া করে বকুল উঠে পড়ল। মোনা বলল, কি হয়েছে রে? পেট ব্যথা করছে আপা। পেট ব্যথা করছে? বেশি? না বেশি না, দুপুরে তো খাস নেই। শোবার আগে এক গ্লাস দুধ খাবো আপা, ওতেই হবে। মোনা দুধ নিয়ে নিজেই গেল। বকুল বিনা বাক্যে দুধ শেষ করে হঠাৎ নিচু গলায় বলল, তুমি যা বলেছিলে তাই সত্যি আপা। আমি কি বলেছিলাম? ওই যে দুপুরে বললে বাচ্চা হবার কথা। সে কি? এখন কি করব আপা? কি করবি মানে? কড়াকড়ির কি আছে? বাবুকে মিষ্টি দিয়ে একটা পান আনতে বলো তো আপা, খেতে ইচ্ছে করছে। আলাদা করে যেন জর্দা আনে, আমি নিজেই বাবুকে বলতাম। কিন্তু এখন ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে হয়েছে সমস্যা। বকুল হাসছে, কেমন অদ্ভুত ভয় এবং সংকোচ মেশানো হাসি। মোনা এসে বসলো বকুলের পাশে। বকুল প্রায় অস্পষ্ট স্বরে বলল, রাগ করোনি তো আপা? রাগ করবো কেন? বাচ্চা হচ্ছে যে, এই জন্যই। পাগলের মতো কথা বলছিস কেন রে বকুল? তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ আপা, পাগল হয়ে যাচ্ছি। পুরোপুরি যেদিন হব সেদিন বুঝবে। আমাকে একটা পাগলা গারদে রেখে আসতে হবে। বকুল এবার কাঁদতে শুরু করলো, শিশুদের কান্না। সবাইকে জানাতে হবে যে কান্না শুরু হয়েছে। চোখে পানি তেমন থাকবে না, ফোপানোর শব্দ, শরীর বারবার দুলে উঠবে। আশেপাশে সবাই বুঝবে ভয়াবহ কিছু ঘটেছে। কাঁদছিস কেন রে বকুল? মনের দুঃখে কাঁদছি। এত কি তোর মনের দুঃখ যে কাঁদতে হবে? তাহলে যাও, মনের আনন্দে কাঁদছি। মোনা হেসে ফেলল। তার হাসি দেখে বকুলেরও হাসি পেয়ে গেল। অনেক কষ্টে সে হাসি থামিয়ে রাখলো। মোনা বলল, কাল ভোরে তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর জহিরকে টেলিগ্রাম করব চলে আসতে। বাচ্চা না হওয়া পর্যন্ত তুই থাকবি আমার কাছে। এবার বুঝি ঘর সংসার নেই আপা? একটু আগেই না থাকতে চাচ্ছিলি, এখন চাচ্ছি না।
বেশ তো, জহির এসে নিয়ে যাবে। মোনা বকুলের হাত ধরে খানিকক্ষণ বসে রইল। মোনার মুখ এখন হাসি হাসি। বকুল খানিকটা গম্ভীর হয়ে আছে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। কিছু বলবি বকুল? কি বলবি, বলে ফেল। বাবু যেন কিছু জানতে না পারে আপা। বাবু জানলে কি লজ্জা লাগে আপা। বকুল মোনাকে জড়িয়ে ধরলো। তার গা কাঁপছে, হয়তো আবার কাঁদছে, কিংবা কে জানে হয়তো আনন্দে হাসছে। বকুলের হাসি কান্নার কোনো ঠিক ঠিকানা নেই। বুড়ো ডাক্তার খুব আগ্রহ করে বকুলকে অনেক কিছু বললেন। সকাল বিকাল হাঁটতে হবে, শারীরিক পরিশ্রম খুব প্রয়োজন, এতে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়ে, শরীর সুস্থ থাকে, সুষম খাদ্যও খুব ইম্পর্ট্যান্ট, সেই সঙ্গে দরকার মানসিক প্রশান্তি। তিনি বকুলকে একটা ছোটি বই দিলেন, মা ও শিশু। বইটির মলাটে একটি শিশুর ছবি, যে মার দুধ খাচ্ছে। লজ্জায় লাল হয়ে বকুল বই হাতে নিল। ডাক্তার সাহেব অবাক হয়ে বললেন, তোমার বয়স কত? 16। এত অল্প? আজকাল তো এই বয়সে মেয়েরা মা হচ্ছে না। তবে মা হবার জন্য বয়সটা খারাপও না। তুমি কিন্তু খুকি প্রথম বাচ্চার পর খুব সাবধান হবে। শিশু দিয়ে দেশ ভর্তি করে ফেলার কোনো মানে হয় না। 1 মাস পরে আবার আসবে। বকুল মাথা কাত করলো, লজ্জায় তার মুখে কথা ফুটছে না। ডাক্তার সাহেব বললেন, 1 মাস পর যখন আসবে তখন বাচ্চার হার্টবিট তোমাকে শুনিয়ে দেব, আর 1 মাস পর থেকেই হার্টবিট করতে শুরু করবে। নিজের বাচ্চার হার্টবিট শোনা একটা চমৎকার অভিজ্ঞতা। বকুল ফিসফিস করে বলল, কিভাবে শুনবো? খুব সোজা, ওই দিন টের পাবে। মোনা ডাক্তার সাহেবের কথাবার্তায় বেশ অবাক হচ্ছে। কোনো ডাক্তার রোগীর সঙ্গে এত আগ্রহ নিয়ে কথা বলেন না। ইনি বলছেন, এমন না যে এর কাছে রুগী আসে না। অনেকদিন পর একজন রুগী পাওয়া গেছে। ডাক্তার সাহেবের চেম্বার রুগীতে ভর্তি। নম্বর লেখার স্লিপ হাতে নিয়ে সবাই অপেক্ষা করছে। বকুলের জন্য এই বুড়ো ডাক্তার এত আগ্রহ কেন দেখালেন? চলে আসবার সময় দরজা পর্যন্ত এগিয়ে মৃদু গলায় বললেন, রিকশায় চলাফেরা করলে সাবধানে করবে, যেন ঝাঁকুনি না লাগে, কেমন? পৃথিবীতে অনেক রহস্য আছে, সেই সব রহস্যের একটা হচ্ছে মানবিক সম্পর্ক। এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হঠাৎ যে কোনো একজন মানুষের জন্যে হৃদয় মমতায় উত্তেলিত হতে পারে। মোনা ডাক্তারের ঘর থেকে বেরিয়ে বলল, চল বকুল, তোর বাচ্চার জন্য কিছু একটা কেনা যাক। বকুল লজ্জিত গলায় বলল, কি কিনবে? চল নিউ মার্কেটে গিয়ে দেখি কি পাওয়া যায়। আমি তো ছাই জানিও না। লজ্জা লাগে যে আপা। লজ্জার কি আছে? তাছাড়া তোরই যে বাচ্চা, তাও তো কেউ বুঝবে না। নিউ মার্কেট থেকে কিনবে না করেও অনেক কিছু কেনা হয়ে গেল। যাই দেখে তাই বকুলের পছন্দ হয়ে যায়। নিচু গলায় বলল, এটা কিনবো আপা, বেবি সোপ। এত দাম চাচ্ছে? থাক, লাক্স সাবান দিয়ে গোসল করলেই হবে, এত বাবুয়ানির দরকার নেই। বকুলের মুখের দিকে তাকিয়ে মোনাকে বাধ্য হয়ে বলতে হয়, কিনে নে। এই টাওয়াল কিনবো আপা, হাত দিয়ে দেখো কত নরম, পছন্দ হলে নে, পরে কিনলেও তো হবে। এত আগেভাগে কিনে কি হবে আপা? তাহলে পরে কিনবো, কিন্তু পরে যদি না পাওয়া যায়? ভালো জিনিস কিছুই থাকে না, তাহলে কিনে ফেলায় ভালো। গভীর সুখ ও গভীর আনন্দে বকুলের চোখ ঝলমল করে। তার দিকে তাকিয়ে মুনার বড় মায়া লাগে। পুটলা পুটলেই সব বকুলের নিজের হাতে, মুনার কাছে দিতে রাজি না। মুনা বলল, তোর কষ্ট হচ্ছে, কিছু আমার কাছে দে। বকুল হাসি মুখে বলল, কষ্ট হচ্ছে না আপা, তাছাড়া পরিশ্রম করার দরকার। ডাক্তার সাহেব তো তাই বললেন। কিছু খাবি? খিদে পেয়েছে? পেয়েছে। ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, চল কিছু খাই। ঝাল খেলে বাচ্চার আবার ক্ষতি হবে না তো আপা? ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করা দরকার ছিল। বাসায় ফেরার পথে একবার থেমে জিজ্ঞাসা করে যাব আপা? তা করা যেতে পারে। কাঠের একটা দোলনা বানাতে দিতে হবে। তুমি এরকম করে হাসছো কেন আপা? যা, আর হাসবো না। তোমার অনেক টাকা খরচ করিয়ে দিলাম। তা দিলি, কি আর করা। তুমি আবার মনে মনে আমার উপর রাগ করছো না তো? করছি। বকুল হাসলো, চমৎকার হাসি। মোনার মনে হলো এত সুন্দর করে বকুল এর আগে কখনো হাসেনি। সকালবেলা রোদ এসে পড়েছে তার মুখে, গায়ে হালকা নীল রঙের একটা শাড়ি, সেই নীল রঙের আভা পড়েছে তার মুখে চমৎকার ছবি। জহির বৃহস্পতিবার ভোরে এসে উপস্থিত। তার দিকে তাকিয়ে আঁতকে উঠতে হয়। মুখে খোঁচা খোঁচা দাড়ি, অনেকদিন চুল কাটা হয়নি বলেই মাথা ভর্তি ঝাঁকড়া চুল। এই গরমে গায়ে হলুদ রঙের ময়লা একটা কোট। বাসায় পা দিয়েই প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, বিরাট ভুল হয়ে গেল, নিতান্ত বেকুবের মতো কাজ করেছি, ছি ছি। বেকুবের মতো কাজ আর কিছুই না। সঙ্গে এসে একটা মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। ট্রেনের সিটের নিচে রাখা ছিল। নামার সময় মাছ না নিয়ে নেমে এসেছে। মুনা বলল, এখন আর আফসোস করার কি হবে, মাছ গেছে গেছে, রুই মাছ ঢাকাতেও পাওয়া যায়।
তোমার এই অবস্থা কেন? দেবদাসের মতো লাগছে। গালে অ্যালার্জির মতো হয়েছে আপা, ব্লেড ছোঁয়ালেই ফুলে যায়, এই জন্যে দাড়ি কাটা বন্ধ। মন মেজাজও খারাপ। কেন? পরপর দুটো মামলায় হেরেছি, তৃতীয় একটা শুরু হয়েছে, এটাতেও মনে হচ্ছে হারবো। ঢাকা আসার মূল কারণ হচ্ছে বড় বড় উকিল ধরবো। টেলিগ্রাম পাওনি? না তো। কিসের টেলিগ্রাম? ঠিক আছে, পরে শুনবে। যাও, মুখ ধোও, দয়া করে কাপড়গুলিও বদলাও। এত ময়লা কাপড় তোমার কাছে জানতাম না তো। জহির টেলিগ্রামের বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করলো না। গোসল করে পরপর 2 কাপ চা খেয়ে চাদর গায়ে ঘুমিয়ে পড়ল। টানা ঘুম। মনে হচ্ছে দীর্ঘদিন সে আরাম করে ঘুমোতে পারছে না। মোনা অফিসে যাবার আগে বকুলকে বলে গেল, ঘুম ভাঙলেই সব গুছিয়ে বলবি। জহিরের মন টন খুব খারাপ, খবরদার ঝগড়া টগড়া করবি না। বকুল অবাক হয়ে বলল, শুধু শুধু ঝগড়া করবো কেন? জহির রেগে কিছু বললেও চুপ করে থাকবি। ওই বা রেগে রেগে কথা বলবে কেন? রাগ করবার মতো আমি কি করলাম? তুই বড়ই বোকা বকুল, এরকম বোকা হলে তো মুশকিল। তোমার মতো চালাক হলেও মুশকিল আপা। চালাক মেয়েরা বিয়েটি কিছুই করতে পারে না, একা একা থাকে এবং মনে করে বিরাট একটা কাজ করা হলো। মুনা অবাক হয়ে তাকিয়ে রইল। কি অদ্ভুত কথা বকুলের, চোখ মুখ শক্ত করে কথা বলছে। আগের বকুলকে এখন আর চেনা যাচ্ছে না। মুনা কিছু বলল না, বাবুর সঙ্গে নিয়ে চলে গেল। বাজার করে বাবুকে পাঠাবে। ঘরে প্রায় কিছুই নেই, আজও নিশ্চয়ই অফিসে যেতে দেরি হবে। দুপুরবেলা জহির ঘুম থেকে উঠল, হাত মুখ ধুয়ে খেতে বসলো। খেতে খেতে বকুলের খবর শুনে সহজ গলায় বলল, ভালোই তো, আমি অবশ্যই আগেই সন্দেহ করেছিলাম। ডাক্তারকে দিয়ে কনফার্ম করিয়েছো তো? এখন খাওয়া দাওয়া ঠিক করবে। তোমার এনিমিয়ার ভাব আছে। নতুন শিশু প্রসঙ্গে এখানেই তার আগ্রহের সমাপ্তি। যেন যা বলার বলা হয়ে গেছে, আর কিছু বলার নেই। নতুন একটা শিশু আসার ঘটনাটা যেন কোনো ঘটনাই না, জ্বর বা সর্দি হবার মতো একটা ব্যাপার। বকুল, বলো, তোমার ওই অসুখটা সেরেছে? স্বপ্ন টপ্ন কি যেন দেখতে? সেরেছে? গুড। আমি ভেবেছিলাম এসে দেখবো তোমাকে পাগলাগাঁওতে ট্রান্সফার করা হয়েছে। কিছুক্ষণ পর হা হা হি হি করছো। বকুল কিছু বলল না, ডালের বাটি এগিয়ে দিল। জহির বলল, যন্ত্রণা যখন শুরু হয় চারদিক থেকে একসঙ্গে শুরু হয়। আটপাড়ার জলমহার হাতছাড়া হবার উপক্রম হয়েছে। কেন? আরে কাগজপত্রে কিছু ঠিক নেই, সরকারি রেকর্ডে গন্ডগোল। আমি তো এইসব নিয়ে কখনো মাথা ঘামাইনি, মা দেখতো কি করে রেখেছে। এখন আমার মাথায় হাত, পথের ফকির হচ্ছি, বুঝতে? স্ট্রিট বেগার। এমন অবস্থা হয়েছে শান্তিমতো ঘুমোতে পারি না। ঘুমোতে পারো না কেন? মা সারাক্ষণ কাঁদে, দরজায় মাথা বাড়ি দেয়। এর মধ্যে ঘুমোবো কি করে বলো? একদিন আবার পুকুরে ডুবে মরতে গিয়েছিল, বিরাট কেলেঙ্কারি। এসব কথা তো কিছু লেখনি। লেখার মতো কোনো কথা তো না। চা করো তো বকুল, ভাতটা শেষ করে চা খেয়ে রওনা হব। কোথায় রওনা হবে? 3 জন দেওয়ালে উকিলের অ্যাড্রেস নিয়ে এসেছি, দেখি বেটাদের কাউকে রাজি করান যায় কিনা। জহির চা পুরো শেষ করলো না, 2 চুমুক দিয়ে বের হয়ে গেল। তার ভাবভঙ্গি পুরোপুরি স্বাভাবিক, এরকম বলা যাবে না। কিছুক্ষণ পর পর বড় বড় নিঃশ্বাস ফেলছে। বকুলের বড় মায়া লাগছে। সারাক্ষণ তার ইচ্ছে হচ্ছিল বলে, তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকবো। বলা হলো না, লজ্জা লাগতে লাগলো। জহির ফিরল রাত 11টার দিকে, বিধ্বস্ত চেহারা, বা হাতের কনুইয়ের কাছে অনেকটা কেটে গেছে। হলুদ ছাদ রক্ত জমে কালচে হয়ে গেছে। জহির বিব্রত স্বরে বলল, রিক্সা থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে এই অবস্থা। বকুল গরম পানিতে হাত ধুইয়ে দিল। ঘরে ডেটল ছিল না। বাবু 1 বোতল ডেটল তুলা গজ কিনে আনলো। জহির বলল, অ্যাক্সিডেন্ট হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল বকুল, বুঝলে? ভাবলাম অযাত্রা, আসলে তা না। বেণীমাধব বাবুকে পেয়ে গেলাম। বেণীমাধবকে খুব নামকরা লয়ার, দিনকে রাত করতে পারে, ঘাগো লোক। কাগজপত্র দেখেই সব বুঝে ফেললো। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর বলল, দাগ নাম্বারে গন্ডগোল আছে। তখনই বুঝলাম এ হচ্ছে আসল জিনিস, এর কাছে হেঙ্কি পেঙ্কি চলবে না। বকুলের বড় মায়া লাগছে। জহিরের কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সে গভীর জলে পড়েছে, উদ্ধারের আশা নেই। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে, ও তেমনই ধরেছে বেণীমাধবকে। রাতে ঠিক মতো খেতেও পারল না। এক গাদা ভাত মাখিয়ে 2-1 নলা মুখে দিয়েই বলল, খেতে পারছি না বকুল। কেন খেতে পারছো না? বুঝতে পারছি না, খুব খিদে লেগেছিল, হঠাৎ খিদেটা মরে গেল। একটু দুধ দিই, দুধ গুড় মাখিয়ে খাও। দাও। দুধ দেয়া গেল না, ঘরে দুধ ছিল না। বকুলের কেমন জানি কান্না পেতে লাগলো। আহা বেচারে দুধ ভাত খাবার জন্য হাত গুটিয়ে বসেছিল। বকুল ভেবে রেখেছিল রাত জেগে অনেক গল্প করে জহিরের মনটা সে ভালো করবে।
গল্প ছাড়াও পুরুষদের অন্য সব দাবিও থাকে, সেই সব সে খুব আগ্রহ করেই মেটাবে। ঘুমোবার সময় ঘুমোবে জহিরকে জড়িয়ে ধরে। আহা বেচারা একা একা কত ঝামেলা সহ্য করছে, আর তাকে একা ঝামেলা সহ্য করতে দেবে না। এবার সে নিজেও সঙ্গে যাবে। জহির বলল, 1 কাপ আদা চা খাওয়াবে বকুল? শরীরটা কেমন ঝিমমিরে আছে, কিছু ভালো লাগছে না। তুমি বিছানায় শুয়ে থাকো, আমি চা বানিয়ে আনছি। মাথা ধরার ট্যাবলেটটা থাকলেও একটা নিয়ে এসো, মাথাটা কেমন ধরা ধরা মনে হচ্ছে। বকুল চা নিয়ে এসে দেখে জহির ঘুমোচ্ছে, ক্লান্ত শ্রান্ত মানুষের ঘুম। বড় বড় করে নিঃশ্বাস ফেলছে, মাথাটা বালিশ থেকে খানিকটা সরে গেছে। বকুলের ঘুম এলো না। জহিরকে জড়িয়ে ধরে সে জেগে রইল। পুরানো কথা মনে পড়তে লাগলো। প্রথম যখন পরিচয় হয় জহিরের সঙ্গে, কথা বলতে কেমন ভয় ভয় লাগতো, আবার ভালোও লাগতো। জহিরের ফার্মেসির সামনে দিয়ে যাবার সময় সে হাঁটতো মাথা নিচু করে, যাতে জহির তাকে দেখতে না পায়, অথচ মনে মনে সারাক্ষণ চাইতো জহির তাকে দেখে ফেলুক। প্রায় সব দিনই জহির তাকে দেখতো। যেদিন দেখতো না সেদিন এমন কষ্ট হতো, চোখে পানি এসে যেত। আবার চোখে পানি আসার জন্য নিজের উপর রাগ লাগতো। কি অদ্ভুত সময় গেছে। ইস, এই সময়টা আর ফিরে আসবে না। ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হওয়াই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। বকুল, কি কটা বাজে দেখো তো? জহির বিছানায় উঠে বসলো, এদিক ওদিক তাকাচ্ছে, যেন ঠিক বুঝতে পারছে না সে কোথায়। বকুল বাতি জ্বালালো, ঘড়ি দেখলো, কটা বাজে? 1:30। চা এনে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, তাই আর জাগায়নি। ঠান্ডা পানি খাওয়াও তো, গরম লাগছে খুব। জানালা খোলা না? হ্যাঁ খোলা, দম বন্ধ লাগছে। বকুল পানি নিয়ে এসে দেখে জহির সিগারেট ধরিয়েছে। 2 চুমুক পানি খেয়েই সে গ্লাস নামিয়ে রাখলো। করুণ গলায় বলল, শরীরটা কেমন যেন লাগছে। কেমন লাগছে বুঝতে পারছি না। শরীর খারাপ লাগছে তো সিগারেট টানছো কেন? জহির সিগারেট ফেলে দিল। বকুল লক্ষ্য করলো জহির খুব ঘামছে। সে ক্ষীণস্বরে বলল, তলপেটে কেমন যেন চিনচিন ব্যথা হচ্ছে, বমি বমি লাগছে। আপাকে ডেকে আনবো? ওনাকে ডেকে এনে কি হবে? উনি কি করবেন? তুমি বরং চিনি শরবত করে দাও, তৃষ্ণা লাগছে। বকুল চিনি শরবত করে আনলো। 2 চুমুক দিয়ে শরবতের গ্লাস নামিয়ে জহির ক্লান্ত গলায় বলল, বোধহয় মারা যাচ্ছি। কি বলছো তুমি? মারা যাবে কেন? আপাকে ডাকো, শরীরটা বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে স্ট্রোক। আমাকে সোহরাওয়ার্দীতে নিতে বলো, আমি নিজে ডাক্তার। মুনা বাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। বাকেরকে খুঁজে বের করতে হবে। জহিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এক একটা মিনিটও এখন মূল্যবান। বাকের ঘরে ছিল, স্যান্ডেল খুঁজে বের করার সময়ও সে নিল না, খালি পায়ে ছুটে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কি করার জন্য যাচ্ছে তাও সে জানে কি না কে জানে। বাকের অসাধ্য সাধন করলো। 40 মিনিটের মাথায় জহিরকে হাসপাতালে নিয়ে যেতে পারলো। বড় রকমের একটা ঝাপটা সামলানো গেল। তবে জহিরের শরীরের বাঁ অংশ অচল হয়ে গেল। বকুল ক্রমাগত কাঁদছিল। জহির ক্ষীণ সুরে বলল, কাদার কিছু নেই, ঠিক হয়ে যাবে। আমি ডাক্তার, আমার কথা বিশ্বাস করো। বকুল কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে শুধু দেখছে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ পা নাড়াতে পারছে না। এটা কেমন করে হয়? মোনা বলল, এরকম বিশ্রী করে কাঁদছিস কেন? বকুল থমথমে গলায় বলল, সুন্দর করে কাঁদাটা কেমন আমি জানি না আপা, তাই বিশ্রী করে কাঁদি। তোমার ভালো না লাগলে তুমি অন্য ঘরে যাও। জহিরের শরীর যত দ্রুত সারবে ভাবে গিয়েছিল তত দ্রুত সারল না। মাসখানেক পর দেখা গেল ডান পা কিছু কিছু নাড়াতে পারে, বাঁ পায়ের আঙ্গুল নাড়াতে পারে, এর বেশি কিছু না। এভাবে হাসপাতালে পড়ে থাকার কোনো মানে হয় না। জহির নেত্রকোনায় ফিরে গেল, সঙ্গে গেল বকুল এবং বাবু। মা হবার লক্ষণ বকুলের মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। বেশি পরিশ্রম করতে পারে না, হাঁপিয়ে ওঠে। কিন্তু তবুও জহিরের সব কাজ নিজের হাতে করতে চায়। তার শাশুড়ি এই জিনিসটা কেন জানি ভালো লাগে না। একদিন তিনিই বলে ফেললেন, আলগা আদর কিন্তু ভালো না বৌমা। বকুল সঙ্গে সঙ্গে বলল, আলগা আদর কাকে বলে মা? তুমি যা করছো তার নাম আলগা আদর। এর নাম আলগা আদর কেন? 2 দিন আগের কথা ভুলে গেছো? 2 দিন আগে তো এক ঘরে ঘুমোতে পর্যন্ত পারতে না। এখন পারি, তাতে অসুবিধা কি? অসুবিধা কিছুই না, মুখের ধার একটু কমাও তো বউ, এত ধার ভালো না। বকুলের মুখের ধার কমে না, বরং বেড়েই চলে। বাবু অবাক হয়ে বোনকে দেখে, অবাক হয়ে ভাবে কত দ্রুত একজন মানুষ বদলায়, কত ভাবেই না বদলায়। বাবুকে এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। তার কিছুই ভালো লাগে না, ঢাকায় যেতেও ইচ্ছা করে না। মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা হয়।
তবু শুধু মরে যেতে ইচ্ছে করে। মরণের কথা ভাবতে তার ভালো লাগে। জুবেদ আলী শুকনো মুখে অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, মাথা অন্য দিনের চেয়েও নিচু করে রেখেছে। মনে হচ্ছে পিঠের কাছে একটা কুচ বের হয়েছে। তার হাতে একটা আধ খাওয়া সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে সে থুতু ফেলছে। তার গায়ে হলুদ রঙের চাদর, পরনের পায়জামা ইস্ত্রি করা, তবে গায়ের চাদর বেশ ময়লা। জলিল মিয়া ব্যাপারটা লক্ষ্য করলো, যদিও সে তার নিজের দোকান ছাড়া অন্য কিছুই লক্ষ্য করে না। চাদরের হলুদ রংটাই তার দৃষ্টি আকর্ষণ করলো। মনে মনে বলল, দুপুরের এই গরমে গায়ে চাদর কেন? অসুখ বিসুখ নাকি? অসুখ বিসুখের কথা মনে হবার কারণ হচ্ছে তার নিজেরই আজ জ্বর এবং তার গায়ে হলুদ খদ্দের চাদর। দোকানে তার আসার কোনো ইচ্ছেই ছিল না, তবু এসেছে। ক্যাশে বসে ঝিমোচ্ছে। জলিল মিয়া লক্ষ্য করলো জুবেদ আলী দুবার তার দোকানের সামনে দিয়ে হেঁটে গেল। মাথা নিচু করেই আর চোখে তাকালো তার দিকে। লোকটা কি কাউকে খুঁজছে? কাকে খুঁজবে? খুঁজুক, যাকে ইচ্ছা, তার কি। জলিল মিয়া মাথা ধরার দুটো ট্যাবলেট খেয়ে চোখ বন্ধ করলো। কোনো কাস্টমার নেই। 3টার পর থেকে দোকান খা খা করে। এইরকম হলে তো ব্যবসা তুলে ফেলতে হবে। জলিল মিয়া বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারল না। একজন এসেছে 10 টাকার ভাঙতে নিতে। কর্কশ গলায় বলা যেতে পারে, ভাঙতে নেই, কিন্তু বলাটা ঠিক হবে না। এরা হচ্ছে কাস্টমার, এদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করতে হবে। সে দুটা 5 টাকার নোট দিয়ে তেলতেলে ধরনের হাসি হাসলো। আর ঠিক তখন দোকানে ঢুকলো জুবেদ আলী। চিচি করে বলল, ভাই সাব, চা হবে? জলিল মিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। জ্বর চেপে আসছে, কথা বলতে ইচ্ছে করছে না। শরীর ভালো থাকলে 2-একটা টুকটাক কথা বলা যেত, যেমন এতদিন এই অঞ্চলে আছেন আর আজ প্রথম চা খেতে আসলেন, ব্যাপার কি ভাই? গায়ে চাদর যে, অসুখ বিসুখ নাকি? এই দেখেন আমারও একই অবস্থা, নিঘাত 103 জ্বর, তবু দোকানে আসতে হয়। উপায় কি ভাই বলেন? একটা বিশ্বাসী লোক নাই, সব চোর। জুবেদ আলী চায়ে দুটো চুমুক দিয়েই বসে আছে। সিগারেট ধরিয়ে খু কাশছে, কেমন ভয় পাওয়া চোখে তাকাচ্ছে। জলিল মিয়ার সন্দেহ হলো এই লোক চা খেতে আসেনি, অন্য কোনো উদ্দেশ্যে এসেছে। থাকুক উদ্দেশ্য, তার তা দিয়ে কোনো কাজ নেই। সে ব্যবসা করতে এসেছে, ব্যবসা করবে, তার বেশি কোনো কিছুতেই কাজ কি। জুবেদ আলী চায়ের দাম দিল চকচকে একটা 1 টাকার নোট দিয়ে। এতে জলিল মিয়ার মনটা অনেকখানি ভালো হলো। কাস্টমাররা তাদের ছেঁড়া খোঁড়া পচা নোটগুলি তাকে দিয়ে পার পায়। জলিল মিয়া বলল, ভালো আছেন? জুবেদ আলী আগের মতোই চিচি স্বরে বলল, জি ভালো। আপনি বাকের সাহেব কোথায় আছে বলতে পারেন? জি না। কোথায় পাওয়া যাবে ওনাকে? জানি না। জুবেদ আলী খানিকক্ষণ ইতস্তত করে বলল, খুব দরকার ছিল, যদি বলতে পারেন উপকার হয়। ইদ্রিসের ওখানে খোঁজ করেন। ফার্নিচারের দোকান দিয়েছে যে, ওই ইদ্রিস। দুপুরবেলায় ওই দোকানের দোতলায় ঘুমায়। জি আচ্ছা, আপনার এখানে আসবে না? জানি না, ইনার চলার তো কোনো ঠিক ঠিকানা নাই। খুব দরকার ছিল। শরীর ভালো থাকলে জলিল মিয়া বলতো, কি দরকার? শরীর ভালো নেই বলেই সে কিছু বলল না। তাছাড়া জুবেদ আলী মুখের কাছে দাড়ি সিগারেট টানছে। অসুস্থ শরীরের কারণে ধোঁয়া সহ্য হচ্ছে না, নাড়ির ভেতর পাক দিয়ে উঠছে, কিছু বলাও যাচ্ছে না। এরা কাস্টমার, ব্যবসা টিকিয়ে রাখতে হলে এদের খাতির করে চলতে হয়। জুবেদ আলী বলল, আপনার সঙ্গে দেখা হলে একটা খবর দিতে পারবেন? কি খবর? জুবেদ আলী বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, থাক, কিছু বলতে হবে না। সে ইদ্রিসের ফার্নিচারের দোকানে গেল। ইদ্রিস একটা সোফা সেটে বার্নিশ ঘষছে। সে জুবেদ আলীকে অনেক কথাই বলল, যার সারমর্ম হচ্ছে বাকের ভাই ঘুমোচ্ছে, তাকে ডাকা যাবে না, ডাকলে খুব রাগ করবে। খুব দরকার ছিল ভাই, 2 ঘন্টা পরে আসেন, মাত্র ঘুমাইছে। আমি না হয় বসি, ইচ্ছে হইলে বসেন। জুবেদ আলী আধ ঘন্টার মতো বসলো। এর মধ্যে সে 5টা সিগারেট খেয়ে ফেলল। 6ষ্ঠ সিগারেট ধরাতে ধরাতে বলল, 1 কাপ চা খেয়ে আসি, এর মধ্যে ঘুম ভাঙলে বলবেন আমার কথা। আমার নাম জুবেদ আলী, ওনার সঙ্গে বিশেষ প্রয়োজন। জুবেদ আলী চা খেতে গিয়ে আর ফিরল না। রাত 9টার দিকে আবার তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় বাকেরের খোঁজ করছে। তাকে আরও চিন্তিত ও বিষণ্ণ দেখাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করেও বাকেরের সে কোনো হদিস পেল না। সন্ধ্যা মেলানোর পর বাকের ঘর থেকে বেরোলো। জুবেদ আলী তাকে খোঁজ করছে এই খবরে সে বিশেষ আগ্রহ বোধ করল না। খোঁজ করছে বলেই ব্যস্ত হয়ে ছুটে যেতে হবে নাকি? যার দরকার সে আসবে। বাকের চা খেতে খেতে ভাবতে লাগলো, আজ রাতে করার কিছু আছে কিনা। অনেক ভেবেও করার মতো কিছু পেল না। মুনার সঙ্গে দেখা করা যেত, কিন্তু মুনা খুব একটা অন্যায় কাজ করেছে। বাকেরকে কিছু না বলে তার কোনো এক মামার বাড়িতে গিয়ে উঠেছে। বাকের বাড়িটা কোথায় তা অবশ্যই সে জানে।
কি দরকার আগ বাড়িয়ে যাওয়ার? যে আমাকে চিনে না, আমিও তাকে চিনি না। মরে গেলেও মোনার বাড়ি সে খুঁজে বের করবে না। তার দায়টা কি? রাত 8টার দিকে সে ইয়াদের বাসায় গেল। পুরানো বন্ধু বান্ধব সব একেবারে ছেড়ে দেওয়া ঠিক না, খোঁজ খবর রাখা দরকার। ইয়াদের বাসায় ভোল পাল্টাচ্ছে, নতুন রং করা হয়েছে। দরজার ওপর কায়দার একটা কলিং বেল, টিপলেই মিউজিক বাজে, বেশ লম্বা চওড়া মিউজিক। কলিং বেল টেপার সঙ্গে সঙ্গেই ইয়াদ দরজা খুলে দিল। হাসি মুখে বলল, আরে দোস্ত তুই? বাকেরের মনে হলো ইয়াদের হাসিটা আসল নয়, মেকিমাল। তাছাড়া ইয়াদ দরজা ধরে দাঁড়িয়ে আছে, যেন বাকেরকে ভেতরে ঢুকতে দিতে রাজি না। খোঁজ খবর নিতে এলাম, আছিস কেমন? ভালো। আরেকদিন আয় দোস্ত, আজ একটা ব্যাপার আছে, মানে একটা ঝামেলা। কি ঝামেলা? আমার ওয়াইফ বাচ্চার জন্মদিন না কি যেন করছে, শ্বশুরবাড়ির 2-1জনকে বলেছে। মানে আমি থাকলে অসুবিধা কি? মেয়েদের কারবার তোর ভালো লাগবে না। অপমানিত বোধ করার মতো কথা, কিন্তু ইয়াদের ফ্যাকাশে মুখ দেখে বাকরের মজাই লাগছে। ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, তুই কাল আয় দোস্ত, ভাত খা আমাদের সাথে। ঠিক আছে, আসবো। সন্ধ্যাবেলা চলে আসিস, একসঙ্গে ছবি দেখব। ভিসিআর কিনলাম একটা, G10। ভিসিআর আরও কিনে ফেলেছিস? বাকি রইল কি? নিচে কিনে নেয় দোস্ত, আমার এক শালা প্রেজেন্ট করেছে। যা মুশকিলে পড়েছি। মুশকিল কি, রোজ ছবি আনতে হয়। এমন অভ্যাস হয়েছে দোষ, শোয়ার আগে একটা ছবি না দেখলে ভালো লাগে না। বোম্বের লেটেস্ট ছবি সবই পাওয়া যায়, ওদের হলে রিলিজ দেওয়ার আগে ঢাকায় চলে আসে। ভালোই তো, পয়সা যার যার সেই বুঝে ভালো কি মন্দ। 3টা ভিডিও ক্লাবের মেম্বার হয়েছি, 25 টাকা করে ক্যাসেট। জলের মতো টাকা যাচ্ছে রে দোস্ত। তুই ভিতরে যা, তোর বউ বোধ হয় রেগে যাচ্ছে। যাচ্ছি, চল তোকে সিগারেট খাওয়াই। ঘরে সিগারেট টোটাল স্টপ। কোথেকে শুনেছি ক্যান্সার, মেয়ে ছেলের কারবার। ইয়াদ রাস্তা পর্যন্ত এলো, 2টা সিগারেট কিনলো। বাকেরকে একটা দিয়ে নিজে একটা ধরালো, ফুর্তির ভঙ্গিতে বলল, কাল তোর জন্য ছবি এনে রাখবো, আন্ধা কানুন, মারাত্মক। বাকের বলল, সিগারেট খাচ্ছিস, গন্ধে তোর বউ বুঝে ফেলবে। বাথরুমে ঢুকে হেভি ওয়াশিং দিব, কেউ টের পাবে না। বিয়ে করা বড় যন্ত্রণা রে দোস্ত। ভালো কথা, ওই 3 মেয়েওয়ালা বাড়ির ব্যাপারটার খোঁজ পাওয়া গেছে? তুই যা ভাবছিলি তাই, পাক্কা খবর আছে আমার কাছে। তাই নাকি? হাই ক্লাস মেয়ে ছেলে, শুধু মালদার পার্টির জন্য, রুই কাতলাদের জিনিস। তবে দোস্ত একটা রিকোয়েস্ট, তুই এদের কাটাস না, বিপদে পড়বি। কি বিপদ? রুই কাতলা ঘাটালে বিপদ হয় না? পাগলামি করবি না, খবরদার। কাল বলবো সব কিছু। সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসবি। বাকের ঘড়ি দেখলো, মাত্র 8টা 10। সময় কাটানোই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 12টার আগে ঘুম আসে না। 12টা পর্যন্ত সে করবে কি? মোনার খোঁজে যাওয়াটা খুব উচিত। মামার কাছে থাকলেও তো মেয়েটা একা। তাছাড়া আপন মামাও নিশ্চয়ই না। আপন মামা হলে ভাগ্নের খোঁজ খবর করত। এর মধ্যে একবারও তো খোঁজ করতে দেখিনি। এদিকে বকুলদেরও একটা খবর নেওয়া দরকার, জহিরের অবস্থা কি। এত বড় রোগী গ্রামে নিয়ে ফেলে রেখেছে, বেকুবির চূড়ান্ত করেছে। মোনার সঙ্গে কথা বলে আবার ঢাকা আনার ব্যবস্থা করতে হবে। এই কথাটা বলার জন্যই মোনার কাছে যাওয়া দরকার, অন্য কিছু না। রাগ করে ঘরে বসে থাকার কোনো অর্থ হয় না। রাগ বড় না রুগী বড়? মোনা খুব সহজ স্বরে বলল, ভেতরে আসুন বাকের ভাই। মোনার গলায় মাফলার জড়ানো, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চোখ ঈষৎ লাল। বাকের চিন্তিত মুখে বলল, অসুখ নাকি? হ্যাঁ জ্বর, গতকাল মাত্র কমেছে, এখন আবার শরীর খারাপ লাগছে। আবার জ্বর আসবে কিনা কে জানে। এই বাড়িতে এসেই জ্বরে পড়লাম, এই জন্যই আপনাকে খবর দিতে পারিনি। কিছু মনে করবেন না বাকের ভাই। আরে কি মুশকিল, মনে করার কি আছে? এই বাড়ির দোতলায় একটা ঘরে মোনা থাকে। মোনা বাকেরকে সরাসরি তার ঘরে নিয়ে গেল। ঘরটা বেশ বড়, মোনার যাবতীয় জিনিসপত্র গাদাগাদি করে রাখা, কিছুই গুছানো নেই। বাকের বিস্মিত হয়ে বলল, এই অবস্থা কেন? টেম্পোরারি থাকার জন্য আসা, তাই কিছুই গুছায়নি। হোস্টেল টোস্টেল কিছু আমার জন্য পান কিনা দেখবেন তো। অবিবাহিত মেয়েদের একা থাকা যে কি সমস্যা। হুট করে চলে এলে একটা খবর দিলে না। মামা জোর করে নিয়ে এলো। একা একা একটা বাড়িতে থাকি শুনেই মাথা খারাপের মতো হয়ে গেল। আমার নিজেরও ভয় ভয় লাগছিল, কাজের মেয়েটা চলে গেল তো। বাকের ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, খাটটায় বসুন, আমি চট করে আসছি। চাটা কিছু খাবো না কিন্তু। চা আনছি আপনাকে বলল কে? বাড়ি একদম খালি খালি লাগছে, লোকজন নেই। অনেক লোক বিয়ে দাওয়াতে গেছে, 11টার দিকে আসবে। মোনা নিচে নেমে গেল। বাকের দীর্ঘ সময় একা একা বসে রইল। মেঘ ডাকছে, ঝড় বৃষ্টি শুরু হলে মুশকিল। এতক্ষণ ধরে মোনা নিচে কি করছে কে জানে। একটা সিগারেট খেতে পারলে ভালো হতো। সিগারেট পকেটে আছে, টেস্টলাই নেই। অনেক দেরি করে ফেললাম, তাই না বাকের ভাই? মোনার হাতে ট্রেতে রাতের খাবার।
এসব কি? ভাত নিয়ে এসেছি, বসে যান। আরে কি মুশকিল, কথা বাড়াবেন না তো, বসে পড়ুন। আপনার জন্য আলাদা কিচ্ছু করিনি, আমারটাই আপনাকে দিচ্ছি। আমি রাতে কিছু খাবো না, জ্বর আসছে। আবার জ্বর আসছে? হ্যাঁ আসছে, এই দেখুন কত জ্বর। মোনা বাকেরকে স্তম্ভিত করে দিয়ে বাকেরের হাত ধরল। সত্যি সত্যি জ্বর, এবং অনেক জ্বর। এতটা জ্বর নিয়ে কেউ এমন স্বাভাবিকভাবে কথা বলছে কি করে কে জানে। হাত ধরায় লজ্জা পেলেন নাকি বাকের ভাই? না, লজ্জা পাবো কেন? জ্বর দেখবার জন্য হাত ধরেছ, অন্য কিছু তো না। মোনা হাসতে হাসতে বলল, তা ঠিক, ভাত নিয়ে বসুন। আপনাকে কেউ তো আদর করে খাওয়ায় না, আদর করে খাইয়ে দিই। বাকেরের চোখ ভিজে উঠল, সে আতঙ্কে কাঠ হয়ে গেল। টপ করে যদি কেউ এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, বড় মুশকিল হবে। মোনা দেখে ফেলবে, আর সেই যা মেয়ে, এই জিনিস দেখলে সর্বনাশ। বাকের ভাই বলো, আপনি কি আমাকে পছন্দ করেন? বাকেরের অস্বস্তির সীমা রইল না। এইসব আবার কি ধরনের কথা? জ্বরে কি মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ভাত শেষ করে একজন ডাক্তার নিয়ে আসতে হবে, ঢিলে করা ঠিক হবে না। কথা বলছেন না কেন? আমাকে পছন্দ করেন? কেন করব না, করি। কতটুকু পছন্দ? অল্প না অনেকখানি? অনেক। আমি কিন্তু আপনাকে পছন্দ করি না বাকের ভাই, জানি। আপনি একজন অপদার্থ মানুষ, অকাজের মানুষ, জানি। জানেন তো নিজেকে বদলান না কেন? বাকের জবাব না দিয়ে ভাত মাখতে লাগলো। সে এখন বেশ আরাম পাচ্ছে, চোখের পানি শুকিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। নিজেকে বদলান না কেন? বদলেছি তো, কিছুই বদলাননি। আগে যেমন এখনও তেমনই আছেন। ভবগুরের মতো চলাফেরা, গুন্ডামি, বড় বড় কথা, এসব ছাড়ুন তো। আচ্ছা ছাড়বো, আর ছাড়বেন? এই জীবনে ছাড়বেন না। বরং এক কাজ করুন, খুব ভালো, খুব লক্ষ্মী এরকম একটা মেয়েকে বিয়ে করে ফেলুন, তাতে কাজ হতে পারে। মেয়েরা মানুষ বদলাতে ওস্তাদ। বাকেরের খাওয়া শেষ হয়ে গেছে, তবু থালা হাতে বসে আছে মোনা তার সামনে। কি সুন্দর সরল মুখ, অথচ কি কঠিন একটা মেয়ে। বাকের ভাই, কয়েকদিন জ্বরে খুব কষ্ট পেয়েছি। জ্বরের সময় মনে হতো আমার মতো একলা এই পৃথিবীতে কেউ নেই, খুব কষ্ট হতো। কি যে কাণ্ড তোমার, একটা খবর দিলে চলে আসতাম না, রাত দিন থাকতাম। খবর দিবে না, কিছু না। জ্বরের সময় আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে আপনাকে আমি খুব পছন্দ করি। আপনার মতো বাজে ধরনের একজন মানুষকে এতটা পছন্দ করি ভেবে নিজের ওপর খুব রাগ হচ্ছিল। রাগ হওয়ার কথা। তারপর মনে হলো, আপনার মতো ভালো মানুষই বা কজন আছে। আপনি যে একজন ভালো মানুষ, সেটা কি আপনি জানেন? কী সব কথাবার্তা তুমি বলছো? সব দিন এইসব কথা বলা যায়? হঠাৎ একদিন 8 দিন বলতে ইচ্ছে করে। বাকের ভাই, আমি খুব একলা হয়ে পড়েছি, আর পারছি না। মোনার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাকের কি বলবে কিচ্ছু বুঝতে পারলো না। কি বললে মোনা খুশি হবে? সে যা করতে বলবে তাই করবে। ছাদ থেকে লাফিয়ে পড়তে বললে লাফিয়ে পড়বে। ঝড় বৃষ্টি আসবে, বাসায় চলে যান। আপনার বাসা তো আবার নেই। কোনো একটা দোকানে গিয়ে উঠে পড়ুন। ওই কাঠের দোকানেই তো এখন থাকেন। হ্যাঁ, আপনাকে এইরকম আমি আর থাকতে দেব না। সুন্দর একটা একতলা বাড়ি ভাড়া করব। সারাদিন যত ইচ্ছা কুণ্ডামি করবেন, সন্ধ্যার পর বাড়ি ফিরবেন। রাতে দুজনে মুখোমুখি বসে ভাত খাবো। ওনার গলা ধরে এলো, কথা শেষ করতে পারল না। বাকের একটা ঘোরের মধ্যে তার ঘরে ফিরে এলো। বৃষ্টি হচ্ছিল, সে পুরোপুরি ভিজে গেছে, কাদায় পানিতে মাখামাখি, অথচ কিছু বুঝতে পারছে না। ভেজা কাপড়েই সে তার বিছানায় বসে আছে। ঘোর কাটলো রাত 3টার দিকে। পুলিশের বাঁশি বাজছে। ওসি সাহেব দরজায় লাথি দিচ্ছেন। পুলিশ কর্কশ গলায় ডাকছেন, বাকের, এই বাকের। বাকের দরজা খুলতেই তাকে অ্যারেস্ট করা হলো। অভিযোগ গুরুতর, জুবেদ আলী খুন হয়েছে। খুন করার দৃশ্য এবং খুন পালিয়ে যাওয়ার দৃশ্য 3 জন দেখে ফেলেছে। 3 জনে বলেছে খুন করেছে বাকের। বাকেরের এই মামলা দীর্ঘদিন ধরে চলল। ডেটের পর ডেট পরে মামলা পরিচালনা করলেন মোনার সেই পরিচিত উকিল। কখনো তিনি মোনাকে বললেন না যে মামলা টিকবে না, উল্টোটাই বলেছেন। একবার না, অনেকবার বললেন। বলার সময় প্রতিবারই কিছুটা বিষণ্ণ হলেন। ব্যাপারটা কি জানেন? ওরা মামলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি কোনো ফাঁক ধরতে পারিনি। মোটিভ আছে, প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে। মিথ্যা মামলার সাজানোটাই হয় অসাধারণ। এই ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আপনাকে মিথ্যা কোনো আশ্বাস দিতে যাচ্ছি না। মনে হচ্ছে কনভিকশন হয়ে যাবে। উকিলের মুখ বিষণ্ণ দেখা যায়। বিষণ্ণ দেখায় না শুধু বাকেরকে, মোনার সঙ্গে তার যতবারই দেখা হয় সে ততবারই বলে, কোনো মতে যদি বের হতে পারি তাহলে সিদ্দিক শালাকে পুঁতে ফেলবে। তবে আমাকে আগেই যদি ঝুলিয়ে দেয় তাহলে তো কিছু করার নেই। ভয় লাগে না বাকের ভাই? যদি সত্যি সত্যি
আরে না, ভয় লাগে না। সত্যি ভয় লাগে না। রাতের বেলা একটু গা ছমছম করে। রাতের বেলা ফাঁসি দিলে একটা ভয়ের ব্যাপার হতো, ফাঁসিটা তো দিনে দেয়, তাই ভয়টা থাকে না। পাগলের মতো কথাবার্তা বলছেন বাকের ভাই। পাগলের মতো বলবো কেন, এটা হচ্ছে ট্রুথ। রাতের বেলা মরা খুবই ভয়ঙ্কর, দিনের মৃত্যু কিছু না। সিদ্দিক শালাকে আমি রাতের বেলা মারবো, ওয়ার্ল্ড অফ অনার। মামলা চলতে থাকে, মুনা অপেক্ষা করে, ক্লান্তির অপেক্ষা। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী কিছুতেই যেন আর কাটে না। আশা ও আনন্দের কথায় ভর্তি করে সুন্দর সুন্দর চিঠি লেখে বকুল। তার ছেলের কথা লেখে, ছেলের দুষ্টুমির কথা লেখে। জহির যে ক্রমে ক্রমে সেরে উঠেছে সেই কথাও লেখে, সে নিজে সেরে উঠেছে সেই কথাও থাকে। এখন সে আর পুরনো দুঃস্বপ্ন দেখে না, স্বামীর গায়ে হাত রেখে নিশ্চিন্তে ঘুমোয়। তাকে সাবধান করে দিতে অশরীরে কেউ আসে না। কত সুন্দর সুন্দর চিঠি, কিন্তু মোনার পড়তে ভালো লাগে না। চিঠি লিখে জাহানারা নামের অপরিচিতা একটি মেয়ে, অচেনা একজন কিন্তু বড় চেনা একজন। বড় সুন্দর করে সে লেখে, আপা, আমরা দুজন কিছু করতে পারি আপনার জন্যে? আপনার জন্য বড় কষ্ট পাচ্ছে, একটা কিছু করার সুযোগ আপনি ওকে দিন। বাকের সাহেবের মামলা যেদিন কোর্টে ওঠে, ও সেদিন সব দিনগুলোতে মামুন কোর্টে উপস্থিত থাকে। লজ্জায় আপনার সামনে যেতে পারে না। একদিন সে বলল, আপনি নাকি খুব কাঁদছিলেন। বলতে বলতে সেও খুব কাঁদল। আপা, আপনি ওকে কিছু করার সুযোগ দিন। এই মেয়েটির চিঠি পড়তে তার ভালো লাগে, কিন্তু জবাব দিতে ইচ্ছা করে না। বড় আলস্য লাগে। মাঝে মাঝে এমন ক্লান্তি লাগে যে কোর্টে যেতে পর্যন্ত ইচ্ছে করে না, তবু তাকে যেতে হয়। এক কোণে বসে থেকে সে প্রাণপণে চেষ্টা করে হাই গোপন করতে। কোর্ট থেকে বেরোতে বেরোতে কোনো কোনো দিন 3টা সাড়ে 3টা বেজে যায়। খিদে শরীর এমন করতে থাকে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করে না। ঝিম ধরা দুপুরে সে রাস্তায় একা একা হাঁটে। হাঁটতে হাঁটতেই কোনো কোনো দিন হঠাৎ সুখের কোনো কল্পনা মাথায় চলে আসে, যেন সে রিক্সা করে যাচ্ছে। হঠাৎ পথে বাকেরের সঙ্গে দেখা। বাকের তাকে দেখে হাসি মুখে এগিয়ে আসছে। উৎসাহ নিয়ে বাকের বলল, কোথায় যাচ্ছ? মুনা বলল, তা দিয়ে আপনার দরকার কি? না, কোনো দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম। বলতে বলতে বাকেরের মুখ যেন বিষণ্ণ হয়ে গেল। মুনা বলল, আপনার কোনো কাজ না থাকলে আসুন তো আমার সঙ্গে, এক জায়গায় যাব। বাকের রিকশায় উঠল। আনন্দে তার চোখ ঝিকমিক করছে। বৃষ্টি শুরু হলো তখন। তারা হুট তুলল না। বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজন এগোচ্ছে। হাওয়ায় মুনার চুল উঠছে। বাকের বলছে, বাতাসটা খুব ফাইন লাগছে তো, বড় ফাইন। মুনার কোনো কল্পনায় দীর্ঘস্থায়ী হয় না। ঝিম ধরা ক্লান্ত আকাশের দিকে তাকিয়ে সে ছোট্ট নিঃশ্বাস ফেলল। আকাশের রং ঘন নীল, সেখানে সোনালি ডানার চিল চক্রাকারে ওড়ে। 1982 সনের 12ই জুন হত্যাপরাধে বাকেরের প্রাণদণ্ড দেওয়া হলো। 1983 সনের শেষের দিকে তার মার্সি পিটিশন অগ্রাহ্য হলো। বাকেরের মৃত্যুদণ্ড কার্যকর হয় ঢাকা সেন্ট্রাল জেলে 1985 সনের 12ই জানুয়ারি বুধবার ভোর 5টায়। তার ডেড বডি গ্রহণ করবার জন্যে রোগা, লম্বা, শ্যামলা মতো যে মেয়েটি ভোররাত থেকে দাঁড়িয়েছিল, তাকে জেলার জিজ্ঞেস করেন, আপনি ডেড বডি নিতে এসেছেন? আপনি মৃতের কে? মেয়েটি শান্ত গলায় বলল, কেউ না, আমি ওর কেউ না।